আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল। আমি গত 15 তারিখে সম্ভবত ক্লাস নিয়েছিলাম। এখানে হয়তো কেউ থাকতে পারেন, আর নতুন যারা এখন যুক্ত হলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ক্লাসের বিষয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে উদ্যোক্তা কি এবং কেন উদ্যোক্তা হবেন। আর এর সাথে আমরা গত ক্লাসের যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো একটু আপনাদের সাথে আমরা একটু শেয়ার করব, যে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আমাদেরকে কি কি জিনিসগুলো ফলো করতে হবে। তো আপনারা যারা এই পর্যায়ে জয়েন করলেন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি ক্লাসের শেষ পর্যন্ত আপনারা যুক্ত থাকবেন এবং আমাদের এই ক্লাসের মূলত বৈশিষ্ট্য যেটি সেটি আপনারা গত ক্লাসে যারা ছিলেন তারা নিশ্চয়ই অবগত আছেন, যে মূলত কিছুক্ষণ অল্প সময় কথা বলার পরে আমরা মূলত অংশগ্রহণমূলক একটি ক্লাস করতে চাই, যেটির অর্থ হচ্ছে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা এবং আপনারা কোন কোন বিষয় মূলত জানতে চাচ্ছেন সেটি। তো তার আগে আমার মনে হচ্ছে আমরা সবাই একটু পরিচয় দিয়ে দিই। আসসালামু আলাইকুম, আমি শাহাবুদ্দিন আহমেদ ঢাকা থেকে বলছি। আপনার মূলত যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে আপনি কোন সেকশনে কাজ করতেছেন সেটা একটু দরকার। রানিং আমি কোন সেকশনে কাজ করছি? আমি হচ্ছে লাভ এন্ড হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করছি। আমার অফিস নতুন বাজার। আসসালামু আলাইকুম, আমি শাহিনুর বেগম। আমি অনলাইন বিজনেস করছি 2020 সাল থেকে এবং মিরপুর থেকে। আমার পেজের নাম রান্নাঘর। মানে বেসিক্যালি আমি ফুড ডেলিভারি করে থাকি। থ্যাংক ইউ। জি, আপনারা বলতে থাকেন, সম্ভবত একজন একজন করে বলে ফেলেন। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি যাচ্ছে। জি, আমি ইয়াসমিন সুলতানা যশোর থেকে আছি। আমি কাজ করছি যশোর ঐতিহ্যবাহী হাতের কাজের সকল ধরনের পণ্য নিয়ে। পাশাপাশি আমার একটা ফুড বিজনেস আছে, আর এর পাশাপাশি আমি একজন ট্রেনার। থ্যাংক ইউ। জি বলেন পরে। আসসালামু আলাইকুম, আমি কাজ করছি ঢাকা বনশ্রী থেকে, রামপুরা বনশ্রী থেকে। আমার পেজ মি আর মারিও। আমি আমার প্রফেশন বেসিক্যালি টিচিং। উদ্যোক্তা হয়েছি পরে। আর হচ্ছে আমার একটা ক্লদিং বিজনেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পরবর্তী বলেন। আসসালামু আলাইকুম, জি আমি মনির জন্মনির। আমি টাঙ্গাইল থেকে। আমি সবেমাত্র শুরু করছি অনলাইন বিজনেস, ক্লোদিং আইটেম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে যাচ্ছি। জি জি। আমি হচ্ছে নতুন অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে মানে আমি একটা প্রফিটেবল বিজনেস শুরু করতে পারবো, সেটা আপনার পরামর্শ চাচ্ছি। জি, এইসব বিষয়ে আমরা কথা বলবো। আপনার প্রশ্নটা আপনি আবার একটু করা লাগবে একটু পরে। এই মুহূর্তে আপনার পরিচয়টা আমরা জেনে নিলাম আর কি। জি, তারপর তাহলে আমরা শুরু করে দিচ্ছি, আর যদি কেউ না থাকেন আপনারা পরে পরিচয়টা দিবেন। জি, শুভেচ্ছা সবাইকে। আমি নাসির উদ্দিন। আমি মূলত একজন এনজিও ওয়ার্কার, পাশাপাশি আমার এগ্রি বিজনেস আছে আর কি। আর পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টারও পরিচালনা করছি। থ্যাংক ইউ। জি, আর কেউ আছেন কি? আসসালামু আলাইকুম, আমি হচ্ছে খাদিজা আক্তার। আমি হচ্ছে লেডিস আইটেম নিয়ে কাজ করতেছি। থ্যাংক ইউ। গত 4 বছর ধরে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন তালুকদার। আমি একজন প্রাইভেট চাকরিজীবী। আমি উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাই, এই হিসেবে এখানে জয়েন করেছি। থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, শুভেচ্ছা সবাইকে। আমি মিলা কর্মকার। আমার উদ্যোগের নাম মিলার শৈলী। আমি আজকে 5 বছর যাবত অনলাইনে বিজনেস করছি। জামদানি, মণিপুরি, বোলাক বাটিক, শাড়ি, মানে এসব পণ্য নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ।
তাহলে আমরা শুরু করি। আমরা যারা যুক্ত হলাম, আমরা যারা শুনবো এবং পরের সময়ে যারা শোনার সুযোগ থাকবে, এটি যেহেতু রেকর্ডিং ক্লাস হবে, তাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো। আমরা তাহলে এখন একটু শুরু করি যে উদ্যোক্তা কি এবং ব্যবসায়ী কি, দুইটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে। উদ্যোক্তা কি এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে, যিনি উদ্যোগ গ্রহণ করেন, পণ্য বা সেবা তৈরি করেন। এখানে দুইটা বিষয় বলছি, উদ্যোগ গ্রহণ করা, পণ্য বা সেবা তৈরি করা। তাহলে উদ্যোক্তা এবং ব্যবসায়ীর ভিতরে ডিফারেন্স আছে। ব্যবসায়ী কারা? ব্যবসায়ী হচ্ছে তারা যারা অন্যের জিনিস বিক্রি করেন। আমি খুবই সংক্ষেপে বললাম বিষয়টা, যে যিনি পণ্য বানান এবং সেবা দেন তিনি হচ্ছেন উদ্যোক্তা, আর যিনি পণ্য বিক্রি করেন তিনি হচ্ছেন ব্যবসায়ী। তাহলে এখন আমরা কে কোথায় আছি নিশ্চয় আমরা বুঝে গেছি। আমরা কি জিনিস বানাই নাকি অন্যের জিনিস আমরা বিক্রি করি, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন রুচি কোম্পানির সানাসুর যদি আমি বিক্রি করি তাহলে আমি ব্যবসায়ী, আর যদি আমি নিজে সানাসুর বানাই তাহলে আমি উদ্যোক্তা। আমার মনে হচ্ছে এই বিষয়ে আর আমি লম্বা কোনো কিছু বলবো না। তাহলে উদ্যোক্তা কি আমরা বুঝে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে উদ্যোক্তার বৈশিষ্ট্যগুলো কেমন থাকা উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন সঠিক উদ্যোক্তা যিনি, তার গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে গুণ থাকতে হবে। এর মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে অভিনব ধারণা। শব্দটা শুধু ধারণা নয়, আমি বলছি অভিনব ধারণা। এখন অভিনব ধারণা বলতে আমরা কি বুঝি, সেটি হচ্ছে যে যিনি উদ্ভাবন করবেন, ওই একটু আগে বললাম, যিনি সেবা দিবেন এবং যিনি লাভ করবেন। তাহলে এখানে হচ্ছে তিনটে জিনিস। এক নম্বর হচ্ছে সেবা দেয়া, উদ্ভাবন করা, এবং এর সাথে হচ্ছে যে এই দুইটা জিনিসের সাথে হচ্ছে লাভের আকাঙ্ক্ষা থাকতে হবে। তাহলে এই অভিনব ধারণা যিনি আছেন তিনি হচ্ছেন উদ্যোক্তা। ব্যবসায়ীকে পথ দেখান উদ্যোক্তা। কিভাবে? ওই একটু আগে যে বললাম যে রুচি সানাসুর আমি বিক্রি করি, তার মানে হচ্ছে রুচি সানাসুর আছে বলে আমি ব্যবসায়ী। উদ্যোক্তা যিনি, তিনি ব্যবসায়ীকে পথ দেখাবেন, কারণ হচ্ছে তিনি উদ্ভাবন করবেন। তাহলে প্রথমত হচ্ছে অভিনব ধারণা যিনি নিবেন তিনি হচ্ছেন উদ্যোক্তা। দুই নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যিনি ঝুঁকি গ্রহণ করবেন। উদ্যোক্তা ঝুঁকি আছে, ব্যবসায়ী ঝুঁকি কম। যে রুচি সানাসুর আপনি 10 প্যাকেট আনলেন, আপনি বিক্রি করতে পারলে লাভ পাবেন, বিক্রি না করতে পারলে আপনি লাভ পাবেন না, এখানে আপনার কোনো ঝুঁকি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে উদ্যোক্তার ঝুঁকি আছে, যে আপনি রুচি সানাসুর বানালেন, অন্য যদি আপনার কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করতে না পারে, এই লসের অংশ যেটি সেটি আপনাকে বহন করতে হবে। তাহলে দুই নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে ঝুঁকি গ্রহণ করতে হবে। তিন নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদেরকে কাজ করার উদ্দেশ্য, যে আমি একজন উদ্যোক্তা, আমার কাজ করার উদ্দেশ্য কি। এই উদ্দেশ্যের মূলত আমি আগে বলছিলাম যে মুনাফা লাভ করা, এবং এর সাথে যেটি সেটি হচ্ছে যে আমার যে ধারণা অথবা আমার যে চিন্তা সেটি সমাজের আরো কিছু মানুষ থেকে, অর্থাৎ বাজারের যারা ক্রেতা তাদের রুচিবোধের সাথে আমার যে চিন্তা সেটাকে এক করতে হবে। এক্সাম্পল যদি বলি, সেটি হচ্ছে আমি যদি বাসে, তো আমাদের এখানে যে বোনেরা জয়েন করছেন সবাই রান্না করেন, আপনি দেখবেন যে আপনার বাসার মধ্যে রান্না করি টেবিলে 5 জন খেতে বসলে 5 জনের কাছে আপনার রান্নাটা সমান পছন্দ হয় না। কারো কাছে আপনি 100তে 100, কারো কাছে আপনি 90, কারো কাছে 89, কারো কাছে 85, কারো কাছে 80। এই যে 5 জন মানুষের 5 রকম আপনার সম্পর্কে চিন্তা আসলো, তেমনি বাজারেও কিন্তু আপনার সানাসুর নিয়ে সবার ধারণা একরকম হবে না। তাহলে উদ্দেশ্যটা হচ্ছে সবাইকে চমকে দেয়া, এবং সেটা শুধু মানুষকে না, অন্যান্য ব্যবসায়ীদেরকে চমকে দেয়া, এবং যারা আপনার সেবা গ্রহণকারী অর্থাৎ ক্রেতা রয়েছে তাদেরকে আপনি চমকে দিতে হবে। তাহলে আপনার মুনাফা বা আর্থিক যে বিষয়টা আছে সেটা উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য হবে। 5 নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে সময়ের ব্যবহার। এটি নিয়ে আমি গত ক্লাসেও কথা বলেছিলাম যে উদ্যোক্তা যিনি, তার সময় অপচয় করবার কোনো সুযোগ নেই। যেমন একজন ব্যবসায়ী যিনি চানাচুর বিক্রি করেন তিনি কিন্তু আজকে এখানে জয়েন করেননি, আমার যা ধারণা।
এখানে কারা জয়েন করলেন? অধিকাংশই যারা নিজেরা চানাচুর বানাতে উদ্বুদ্ধ হয়েছেন অথবা তৈরি করবার জন্য উদ্বুদ্ধ হয়েছেন। তাহলে এখানে দেখেন আপনি ব্যবসার বাইরেও কিন্তু আপনাকে গিয়ে একটা অনলাইন ক্লাসে যুক্ত হতে হচ্ছে। কেন? আপনার পণ্যটাকে আরো কিভাবে কোয়ালিফাইড করা যায়, মানুষের কাছে পৌঁছানো যায়। এই ক্ষেত্রে সময়ের 24 ঘন্টা সময়ের আপনাকে সদ্ব্যবহার করতে হবে। একজন উদ্যোক্তার 24 ঘন্টা সময়কে মানে ফাইনালি ভাগ করতে হবে যে সে 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা নিজের জন্য সময় দিবে, 8 ঘন্টা সে বিশ্রাম নেবে। এই 8 ঘন্টা সময় মুহূর্তে কাজে লাগাতে হবে। যেমন একজন ব্যবসায়ী তিনি সুনির্দিষ্ট সময়ে তার দোকানটা খুলবেন এবং একটা নির্দিষ্ট সময় পরে তিনি কিন্তু চলে যাবেন, তিনি থাকবেন না, তিনি বন্ধ করে চলে যাবেন। বাট একজন উদ্যোক্তার এখানে কিন্তু কাজ শেষ না, তার 24 ঘন্টায় তার একটা পরিকল্পনার মধ্যে থাকতে হবে। সুতরাং সময়ের যে মেনটেনেন্স বা ব্যবহার সেটি উদ্যোক্তাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে উদ্যোক্তাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে বর্তমান যে বিশ্ব বাজার, আপনারা সবাই মাইকগুলো একটু বন্ধ করে রাখবেন। বর্তমান যে বিশ্ব বাজার, সে বিশ্ব বাজার আপনাকে দেখতে হবে। যেমন দেখেন কয়দিন আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল মাধ্যমগুলোতে দেখলাম যে আমাদের নতুন আলুর কেজি 400 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই 400 টাকা আলুর কেজি আসলে সত্য কিনা। ধরে নিলাম সত্য। এখন প্রশ্ন হচ্ছে সেখানে আলু কেন 400 টাকা ছিল? এটা খবর নিয়ে দেখা গেছে যে সেখানে কি একটা বিশেষ অনুষ্ঠান ছিল, ওই নবান্ন অনুষ্ঠান সম্ভবত। সেই অনুষ্ঠানের জন্য ওখানে নতুন আলুর চাহিদা খুব বেশি এবং সেই পরিমাণ যোগান ছিল না বলে ওখানে দাম বেশি। একজন উদ্যোক্তাকে এই বিশ্বের যে পরিস্থিতি, রাষ্ট্রের যে পরিস্থিতি, আপনার আশেপাশের যে পরিস্থিতি, সেটার উপরও কঠিনভাবে নজর রাখতে হবে। কেন? কারণ হচ্ছে আজকে আপনি 200 টাকা দিয়ে জিনিসটা তৈরি করলেন, 400 টাকা বিক্রি করলেন, কিন্তু এই 200 টাকার জিনিস যেটা আপনি তৈরি করলেন, নবান্ন উৎসব যাওয়ার পরে তো এটার দাম 120 টাকা হয়ে যাচ্ছে বা 100 টাকা। তাহলে সেখানে 200 টাকা দিয়ে কিনে আপনি 120 টাকা যদি বিক্রি করেন, 80 টাকা লস হচ্ছে। তাহলে আপনাকে বিশ্ব বাজার পরিস্থিতি, আপনার আশেপাশের পরিস্থিতি এবং আপনার দেশীয় পরিস্থিতি, এটাও আপনাকে নজরের মধ্যে রাখতে হবে। এখন এতগুলো কাজ করার পরে আপনি নিশ্চয়ই জানবেন বা জানতে চাইবেন যে সাফল্যের কাজটা কি, মানে আমি কিভাবে সফল হব বা এর সংজ্ঞাটা কি। এখন প্রশ্ন হচ্ছে সাফল্যের সংজ্ঞাটা হচ্ছে একজনের কাছে একরকম। যেমন একজন ব্যবসায়ী, তার কাছে সাফল্য হচ্ছে যে আজকে সবচেয়ে বেশি বিক্রি করছে, বেশি লাভ করছে, এটা তার সাফল্য। একজন উদ্যোক্তার কাছে সাফল্য হচ্ছে যে মানুষ তার জিনিসটা নেয়ার পরে প্রশংসা করে এবং আবার এই জিনিসের জন্য আসে, এটা তার সাফল্য। একজন চোরেরও কিন্তু সফলতার কাহিনী আছে। কিভাবে সে যদি সফলভাবে চুরি করে চলে যেতে পারে, তাহলে সে বড় করে একটা নিঃশ্বাস ফেলে। তাহলে চোরও সফল হয়, উদ্যোক্তাও সফল হয়, ব্যবসায়ীও সফল হয়। এখন আপনি কিরকম সফল হবেন, এটা একটা উদ্যোক্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে যে ফুলের যে সৌরভ, সেটি কিন্তু ফুল নিজে ছড়িয়ে দিয়ে আপনাকে আনন্দ দেয়। একজন উদ্যোক্তার মূল কাজটাই হচ্ছে যে তার যে পরিশ্রম, সেটি সমাজে দেওয়ার পরে যেই প্রশংসা পাবে সেটাকেও তার সফলতা এবং সৌরভ ছড়ানো বলা হবে, ফুলের গ্রানের মতোই। এবং দিন শেষে 2 জন ব্যবসায়ী থেকে 6 জন ব্যবসায়ী আপনার কাছে আসবে আপনার জিনিসটা, প্রোডাকশনটা নিয়ে যাওয়ার জন্য। তখনই আপনার সাফল্যের সংজ্ঞাটা পরিপূর্ণ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কে হবেন উদ্যোক্তা? আপনি, আমাদের দেশে হাজারো উদ্যোক্তা আছে। যেমন আমি যদি প্রথমত বলি, আজকে থেকে ধরেন 3 মাস 4 মাস আগেই আমাদের কাছে সফল উদ্যোক্তা ছিল সালমান এফ রহমান সম্ভবত। এখন প্রশ্ন হচ্ছে যে আজকের এই পর্যায়ে আসি, আমরা ওনার সম্বন্ধে কি শুনছি? যা শুনছি তার যদি 5%ও সত্য হয়, তাহলে উনি যে আজকে থেকে 5 মাস আগে এত সফল ছিলেন, সেই সফলতা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। অর্থাৎ ব্যাংকের অধিকাংশ টাকা ওনার কাছে। এখন একজন সফল উদ্যোক্তা যিনি হবেন, তিনি শুধুমাত্র তার ব্যবসায়ী পণ্যর সফলতা নয়, তিনি তার ব্যক্তি জীবনের যে সফলতা আছে সেটি কিন্তু ওই যে ফুলের গ্রানের মতোই হতে হবে। তখন আপনাকে সফল উদ্যোক্তা হিসেবে ধরে নেওয়া হবে। তাহলে যে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের কি করণীয় লাগবে? আমাদের করতে হবে, গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা
একটু যদি রিভিউ করি যে কেমন পণ্য হবে এবং আমরা সেগুলোকে বাজারে কিভাবে দেব, ব্যতিক্রম কিছু করব, নাম নির্বাচন করব, ফেসবুক মাধ্যম বা ওয়েবসাইট মাধ্যমগুলোকে আমরা অনেক শক্তিশালী করব, আইনি নিবন্ধন নেব, ব্যাংকের হিসাব খুলবো, নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাবো, গ্রাহক সেবা দেব, ধৈর্য ধরবো এবং নতুন বাজার ও গ্রাহক সেবার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে বারবার। এই সমস্ত আইটেমগুলো নিয়ে আমরা গত ক্লাসে কথা বলছিলাম। আজকে আমি যে বিষয়ে কথা বলছি উদ্যোক্তা কি এবং তার বৈশিষ্ট্যগুলো কি হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ঝুঁকি গ্রহণ। উদ্যোক্তা যিনি হবেন তার মূল প্রথম এবং প্রধান পয়েন্ট হবে তাকে ঝুঁকি গ্রহণ করতে হবে, কারণ একজন ব্যবসায়ীর কিন্তু ঝুঁকি নেই, বাট একজন উদ্যোক্তার প্রতিটা ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা থাকে। কারণ আপনি ওই যে প্রথমত বললাম যে জিনিসটা আপনি যখন দোকানে দিলেন আপনার বিক্রি হলে আপনি সফল, আর বিক্রি না হলে সেটা তো আপনি ব্যর্থ অর্থনৈতিকভাবে। এবং 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে নেতৃত্ব দানের ক্ষমতা। উদ্যোক্তা যেমন নাম আছে তেমনি ঝুঁকি আছে, এটার সাথে সম্পর্কিত কি সেটি হচ্ছে নেতৃত্ব দান, যে আপনি কেমন নেতৃত্ব দিচ্ছেন। আপনার পেছনে শত শত লোক কাজ করবে, আপনার শত শত লোক কাজ করবে কিভাবে, যে আপনি যে জিনিসটা বানাচ্ছেন সেখানে যেমন আপনার সাথে লোক থাকবে, অপরদিকে আপনি জিনিসটা যে বিভিন্ন দোকানে দিচ্ছেন, মানুষের কাছে দিচ্ছেন, এগুলো সবগুলোকে আপনি সমন্বয় সাধন করতে হবে। এরপর হচ্ছে প্রতিযোগিতামূলক যে মনোভাব আছে সেটি সবসময় আপনার কাছ থেকে থাকতে হবে, এবং আপনি প্রতিযোগিতায় হেরে যাবেন এই জায়গাটা যেন কোনো মতে আপনার ভিতরে তৈরি না হয়। এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে, যে একটা প্রতিযোগিতার ভিতরে আপনি পড়ে গেছেন, এই মুহূর্তে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকে কি করা উচিত, এবং ওই সিদ্ধান্তটা যদি আপনি নিতে ব্যর্থ হন তাহলে সেক্ষেত্রে আপনার উদ্যোক্তার ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা আরো অনেক বেশি বেড়ে যায়। পরবর্তী যে বিষয়টা সেটি হচ্ছে উদ্যোক্তার বুদ্ধিমত্তা থাকতে হবে, যে ইনস্ট্যান্ট বুদ্ধি, যে জিনিসটাকে আমি প্যাকেটটা কিভাবে করব, একটা প্যাকেট দেখার পরেও কিন্তু বাজারে আপনার জিনিসের ডিমান্ড হবে, সে প্যাকেটের কালার, রং, ডিজাইন, লেখা সিস্টেম, তারপরে বাদাই সিস্টেম ইত্যাদি ইত্যাদি। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে উদ্যোক্তাকে সবসময় নমনীয় হতে হবে। তাকে কখনো উত্তেজিত মাথায় যিনি আছেন তাকে দিয়ে উদ্যোক্তা হওয়া যাবে না। কেন? ওই যে একটু আগে বললাম যে আপনি অজস্র মানুষের সাথে কাজ করবেন, এই মানুষগুলা সবার কাছ থেকে আপনি সমান ব্যবহার পাবেন না, অনেকে আপনার প্রশংসা করবে না, আপনাকে গালিগালাজও করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এরকম পরিস্থিতির ভিতর যখন পড়বেন তখন আপনাকে মানসিকভাবে শক্তিশালী হয়ে নমনীয় হতে হবে, নচেত উদ্যোক্তা হিসেবে আপনার ফেল করার সম্ভাবনা থাকবে। এরপর হচ্ছে যোগাযোগের দক্ষতা, এটা নিয়ে আমরা গত ক্লাসেও কথা বলেছিলাম যে যোগাযোগ বলতে এখানে সর্বক্ষেত্রে কমিউনিকেশন স্কিল আপনার যত বাড়বে, যত বেশি হবে, আপনার পণ্যের সেবা মান মানুষের কাছে পৌঁছানোর যে বিষয় সেটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে সমন্বয়। এই সমন্বয়টা কার সাথে? বাজারের সাথে। এই সমন্বয়টা হচ্ছে আপনার আন্ডারে যে সমস্ত মানুষ কাজ করবে তাদের সাথে। এই সমন্বয়টা হচ্ছে আপনার যিনি গ্রাহক তার সাথে। এই সমন্বয় কার সাথে? এটি হচ্ছে সময়ের সাথে, পরিস্থিতির সাথে, সিজনের সাথে ইত্যাদির সাথে। এরপর হচ্ছে সবল উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে যোগসূত্র তৈরি করতে হবে। এই যোগসূত্রটা কার সাথে? ওই যে এতক্ষণ পর্যন্ত যাদের কথা বললাম তাদের প্রত্যেকের সাথে আপনার যোগসূত্র করতে হবে, এবং সেগুলো হবে শর্টকাট এবং পূর্ণাঙ্গ। এগুলো শর্টকাট মেথডে যদি আপনি যোগসূত্র তৈরি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমি এ দিয়ে শেষ করব। আমি প্রথমে বলছিলাম যে আমি কিছু পয়েন্ট উল্লেখ করব, এরপর আমরা ডিসকাস করব, আমাদের কারো কোনো কোয়ারিজ যদি থাকে সেগুলোর উত্তর দেব, এবং এর মধ্যে দিয়ে আমরা ক্লাস শেষ করব। তো আমি এই পর্যায়ে এখানে থামলাম। আপনাদের এক এক করে আমি প্রশ্ন চাইবো, প্রশ্ন করবেন, এরপর উত্তর দিলে এগুলো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ সবাইকে আমার কথা খুব সুন্দরভাবে এতক্ষণ শুনবার জন্য। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা প্রশ্ন, আপনি যে বললেন উদ্যোক্তা এবং ব্যবসায়ী, উদ্যোক্তার ঝুঁকি বেশি বাট ব্যবসায়ের ঝুঁকি নাই, মানে এটা বুঝতে পারলাম না। আমার মতো তো ব্যবসায়ীতে তো ঝুঁকি আছে।
না, ব্যবসায়ের ঝুঁকি নাই ওই অর্থে যে আপনি একটা পণ্য যখন আপনি নেবেন সেটা বিক্রি করতে পারলে আপনি লাভ পাবেন, নচেত আপনি ফেরত দেওয়ার সুযোগ আছে। কিন্তু উদ্যোক্তা তো সেই সুযোগ নেই, কারণ জিনিসটা আপনি নিজে তৈরি করছেন। এটা আপনি যতক্ষণ বিক্রি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কাছে রিটার্ন আসবে না। সেটা তবে হচ্ছে এখন যে আপনার মানে প্রত্যেকটা কথাই অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়, আমার খুবই ভালো লেগেছে। আজকে আমি ফার্স্ট এখানে যুক্ত হয়েছি। তবে আমার মনে হয় বা আমি যতটুকু শিখতে পারলাম যে আমাদের যারা অনেক উদ্যোক্তা আছে না, প্রায় তো অন্যের পণ্য কাস্টম করে বিক্রি করে। না, তাকে তো আপনি উদ্যোক্তা তারা বলবেন না, ব্যবসায়ী তাকে আপনি তাইলে। ব্যবসায়ী বলবেন। হ্যাঁ, সেটাই তো দেখলাম, তারা ব্যবসায়ী আর কি। রাইট। উদ্যোক্তা বললেও তারা ব্যবসায়ী, আমার কাছে এখন সেটা মনে হচ্ছে একটু। আমার ব্যবসায়ী, তারা ব্যবসায়ী এবং উদ্যোক্তার ভিতরে আলাদা, এটা ব্যবসায়ী বিজ্ঞানেরই একটা সংজ্ঞা যে আপনি উদ্যোক্তা হচ্ছেন যিনি তৈরি করবেন পণ্য, আর ব্যবসায়ী হচ্ছেন যিনি পণ্য তৈরি করা পণ্য বিক্রি করবেন। ওই যে আমি রুচি সানাসুরের একটা এক্সাম্পল। কিন্তু স্যার একটা বিষয় কি, মানে একজন উদ্যোক্তা উনি তো সবকিছু তো তৈরি করতে পারছে না, কারণ মানে প্রথমে তো কোনো কিছু তো কারো থেকে কিনতে হচ্ছে। না, উদ্যোক্তা যিনি তাকে উদ্যোক্তাই হইতে হবে। তো তৈরি করছে মানে আপনি সেক্ষেত্রে যেন পিঠা বানানোর জন্য তো অবশ্যই আপনাকে ময়দা কিনতে হবে, কিন্তু আপনি তৈরি করলেন কি এখানে পিঠা। আপনার উদ্দেশ্য কিন্তু মানে ময়দা তৈরি না, আপনার উদ্দেশ্য হচ্ছে পিঠা তৈরি। মানে ভোক্তার কাছে মানে একদম কমপ্লিট হয়ে যার মাধ্যমে যাবে সেই মেন না, যার মাধ্যমে যাবে না, যার কাছ থেকে যাবে। মাধ্যম তো অনেকগুলো হতে পারে, কিন্তু কাজ অর্থাৎ আপনি বানানোর পরে আপনি অনেকের মাধ্যমে সেটা ডেলিভারি করতে পারেন। আপনার কাছ থেকে একজন খুচরা বিক্রেতা নিতে পারে। আমি হচ্ছে ধরেন গস কাপড় কিনলাম, কেনার পরে এটা দিয়ে আমি একটা কোনো কিছু মেকিং করলাম, মেকিং করাটাই হচ্ছে উদ্যোক্তা। আমি মেকিং করে অন্য কাছে বিক্রি করছি। আপনার মেকিং শব্দটাই হচ্ছে উদ্যোক্তা। আচ্ছা, হ্যাঁ। এক্ষেত্রে যদি আপনি গস কাপড়ের হিসেবে আসেন তখন আপনি উদ্যোক্তা না, তখন আপনি ব্যবসায়ী। যে আপনি ওই কাপড়টা দিয়ে আপনি একটা শার্ট সেলাই করলেন, তখন আপনি উদ্যোক্তা হয়ে গেলেন। হ্যাঁ, সেটাই। জি স্যার। জি জি, আচ্ছা, ভালো লাগলো, আমি নেক্সট কন্টিনিউ করব। জি, আপনাদের সবাই একটু একটু বলেন কারো প্রশ্ন থাকলে, তাহলে সুবিধা হবে, ক্লাসটা আমাদের জানার মধ্য দিয়ে হবে। স্যার আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই। আচ্ছা, যে ভাইয়াটা কেবল প্রশ্ন করলেন আপনার কাছে যে উদ্যোক্তার ব্যবসায়ীর যে পার্থক্যটা স্যার বুঝাইছে, আপনি হয়তো বুঝতে পারেন নাই। আমি আমার জার্নিটা একটু শেয়ার করি, তাহলে মনে হয় আপনার বুঝতে সুবিধা হবে যে উদ্যোক্তার ব্যবসার মধ্যে পার্থক্যটা কি। সেটা হচ্ছে আমি 2019 সালে প্রথম ব্যবসা শুরু করি মাত্র 3000 টাকা দিয়ে। এখন এইটা কিন্তু আমি মেকিং করতে দিছি, মানে যেহেতু আমি একজন উদ্যোক্তা হব, ব্যবসায়ী না। আমি কাপড় কিনে, যেহেতু হ্যান্ড স্টিচের উপরে প্রোডাক্ট আমার, তো আমি ওইখানে 4 থেকে 5টা প্রোডাক্ট আর কি পাইকারি হিসেবে ওনাদের কাছে অর্ডার দেই। সেইটা আমি প্রথম সেল করি এবং সেখান থেকে আমি যে টাকাটা আর্ন করি ওইটা দিয়ে কিন্তু রোল অন করে করে আমি আজকে এই পর্যন্ত এসেছি। আমি কিন্তু এখানে নতুন করে যে খুব বেশি কিছু ইনভেস্ট করেছি তা না, মাঝখানে একটা অনুদান পেয়েছিলাম, সেখান থেকে আমি যেহেতু এখন বড় পরিসরে এখন প্রোডাকশনে চলে গিয়েছি, পাইকারি দিচ্ছি, ওইখানে কিছু মেশিনারিজ আমি কিনেছিলাম। তো ভাইয়া যেটা বলছিলেন যে সবাই হয়তো অন্যের কাছ থেকে কিনেই প্রথমে শুরু করে, আর স্যার যেটা বলছিল যে প্রকৃত উদ্যোক্তা কিন্তু অন্যের কাছ থেকে কিনে করে না, হয়তো পরিমাণে একটু কম নেয়, মানে উৎপাদন করে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ কাপড় কেনা থেকে সুতা কেনা থেকে শুরু করে, মানে আমার লাইনটাই আমি শেয়ার করছি। আবার এখন যেমন আমি ফুডে যশোরের হচ্ছে খেজুরের গুড়, কুমড়ো বড়ি, তারপর বিটরুট পাউডার, যেটা আমি সম্পূর্ণ বাসায় নিজের হাতে করি। আবার রোজার সময় স্পেশাল একটা মিক্সড বেসন করি। এই প্রত্যেকটার যে র ম্যাটেরিয়াল আমি নিজে বাজার থেকে কিনে নিয়ে এসে বাসায় পরিষ্কার করে রোদে ধুয়ে তারপরে কিন্তু ভাঙিয়ে সেল করছি। তো এখানে কিন্তু আমি অন্য কারো সাহায্য নিচ্ছি না। আমি যদি ব্যবসায়ী হতাম, আমি কিন্তু আরেকজনের কাছ থেকে, যেটা আমি এখন করছি যে পাইকারি দিচ্ছি, যারা আমার কাছ থেকে নিয়ে সেল করছে, আমি বলবো তারা হচ্ছে ব্যবসায়ী, কারণ তারা কিন্তু উৎপাদনের সাথে জড়িত না। আমি কিন্তু সরাসরি নিজের হাতে এগুলো তৈরি করছি বলে আমি বলতে পারি যে আমি একজন উদ্যোক্তা। স্যার আমার কথা কি ঠিক আছে? জি, একদম ঠিক আছে আপনার কথা, এটাই মূল কথা। ধন্যবাদ স্যার। আপনার কোনো কোয়ারিজ আছে? ইয়াসমিন আপু, আপনাকে বলছি, আপনার কোনো প্রশ্ন আছে? না না স্যার, আপনি এত সুন্দর করে বুঝাচ্ছেন যে আমার আসলে আলাদা করে শোনার কিছু নাই। ভাইয়া বারবার উদ্যোক্তার ব্যবসায়ী এক করে ফেলছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আমারটা বললে হয়তো বা ভাইয়ের জন্য সুবিধা হবে। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার আর ম্যাম। আপনাদের আর কারো কিছু বলবার আছে? প্রশ্ন করেন, আপনারা নিজেরা কিছু বলেন, প্রশ্ন না করতে পারলেও নিজের থেকে কিছু বলেন, তাহলে সুবিধাটা হবে যে আমরা সবাই শেয়ার করে নিজেরা শিখবো। এখানে এই ক্লাসটা এমন লেকচার মেথডে কোনো কিছু হয় না,
অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ করলে এই বিষয়টা জানা যাবে। স্যার আর একটা বিষয়, ধরুন আমাদের গ্রুপে তো অনেকে আমরা হয়েছি বা আছি, যার যার পেজ যদি শেয়ার করে সবাই সবাইকে লাইক কমেন্ট করে দেয়, এটা হ্যাঁ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, যে কানেক্টিভিটির কথাটা বললাম আমি। হ্যাঁ কমিউনিকেশন মোস্ট এটা ইম্পর্টেন্ট। কমিউনিকেশন ভালো খুবই। লাগবে যে এখানে অনেকজন আছে, আমি তো নতুন, জি, জি, সবার সঙ্গে পরিচিত হতে পারে। আর যশোরে আমার হচ্ছে ভাবির বাসা, আর আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে, ঢাকাতে থাকা হয়। জি, জি। আপনারা কারণে সবাই একজনের সাথে একজন শেয়ার করলে আপনাদের নিজেদের ভিতরে আইডিয়া শেয়ার করতে পারবেন, নিজেদের পণ্যগুলো একজন সেটাই দেখলাম, মানে সবাই সবার ধরে না লাইক কমেন্ট শেয়ার করলে সবারই ফলোয়ার বেড়ে যায়। জি, জি, জি। থ্যাংক ইউ। আমরা আগে প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা আমি ইনশাআল্লাহ দেখে নিব, রেকর্ড ক্লাস। জি, আপনারা সবাই একটু অংশগ্রহণ করেন। গতদিন আমরা খুব চমৎকার ক্লাস করছি, যে আমরা সবাই কথা স্যার আপনার বলছি। ভোকালটাও কিন্তু অনেক ভালো, মানে কথা অনেক আমি শিখতে পারলাম, ভোকালটা অনেক ভালো, সব মিলে অনেক ভালো একটা জিনিস। আমি আমার মানে শেখার তো শেষ না, আমি শিখতে পারলাম আপুর থেকে, ম্যামের থেকে, সবার থেকে, সবাই অনেক ভালো। জি থ্যাংক ইউ। আমরা সবাই একটু একটু বলি, আমরা প্রশ্ন না থাকলেও নিজেরা বলি, নিজেদের পণ্য নিয়ে বলি, নিজেদের অভিজ্ঞতা নিয়ে বলি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমি শাহিনুর বেগম। আমার প্রশ্ন নাই, কিন্তু আজকে ক্লাসে আপনি যে 10 থেকে 12টা পয়েন্ট বললেন, আমি যখন বিজনেসটা শুরু করি তখন এই জিনিসগুলি বুঝে বা শিখে শুরু করি নাই। আমি একজন হাউস ওয়াইফ এবং আমি একটু এজেড, মানে আমার বয়স 58, কিন্তু আমি বিজনেস করছি 2020 সাল থেকে। এবং আপনার এই অনুযায়ী মানে মোটামুটি ইউনিক আইডিয়া, ঝুঁকি, লসের ভাগিদার, সময়ের সদ্ব্যবহার, বিশ্ববাজার, তো আমার মনে হয় আমি মোটামুটি সবগুলি এই পয়েন্টগুলি দিয়েই বর্তমানে এখন আছি। হ্যাঁ, যেমন ইউনিক আইডিয়া যদি বলেন, প্রথমে শুরু করি হোমমেড পিজা নিয়ে। কিন্তু আমার পিজার ক্যাপশনটা ছিল এমন, দেশি স্বাদের পিজা, মানে আমরা বাংলাদেশি মানুষেরা যে ধরনের মশলা খেয়ে অভ্যস্ত, আমি সেই মশলার প্রয়োগে পিজা তৈরি করা শুরু করি। যেহেতু তখন প্যান্ডেমিক পরিস্থিতি ছিল, সবকিছু বন্ধ ছিল, এবং আমার এই পিজাটা মানে খুবই জনপ্রিয় হয়। এবং আমি পুরো এই প্যান্ডেমিক পরিস্থিতিতে ফুল টাইমে শুধু পিজা নিয়ে কাজ করি। হ্যাঁ, এবং এই পিজাটা আমার রীতিমতো আমি তো মিরপুরে থাকি, আমাকে মিরপুর এলাকার সবাই পিজা আপু বলে ডাকে। তো এই 4 বছর পরে ঝুঁকিটা কি আসলো, আমি যে ওভেনটি ইউজ করতাম ওটা আমার পার্সোনাল একটা ওভেন ছিল, কিন্তু কমার্শিয়াল ওভেন, আমি বাইরে রান্না নিজে পার্সোনালি রান্না করতাম, সেখান থেকেই আসলে বিজনেসে আসা। আর পিজাটাও আমি প্রায় 10-15 বছর নিজের ফ্যামিলির জন্য তৈরি করতাম, এক্সপিরিয়েন্সটা আমার এতদিনের ছিল। তো বিজনেসটা এই পর্যন্ত আনার পরে বর্তমানে আমার পিজাটা আমার ওভেনটা অকেজো হয়ে গেছে, মানে ওভেনটাকে আমি রিপেয়ার করতে পারতেছি না, আবার নতুন একটা ওভেন কিনতেও পারতেছি না, কারণ একটা ওভেনের দাম 1,20,30,000 টাকা। অত টাকা ইনভেস্ট করার মতো টাকা আমার কাছে আপাতত নাই। এই পরিস্থিতিতে এসে আমি আমার বিজনেসের পিজার পাশাপাশি যে আইটেমগুলি ছিল, আচার, নাড়ু, পিঠা, পুডিং, মানে আমাদের ঘরোয়া যত খাবার আছে সব খাবারই তো আমার বিজনেসের অন্তর্ভুক্ত। এখন আমি মোটামুটি আমার আইটেম যে পিজা সেটা বাদ দিয়ে এখন আমি ফোকাস করতেছি আমার আচার, নাড়ু, এখন বর্তমানে শীত আসছে, শীতের পিঠা এবং ডেজার্ট নিয়ে। এটা হলো পরিস্থিতির সাথে নিজেকে মানায় নেওয়া, যে আমি যেহেতু পিজাটা এখন যতই আমার জনপ্রিয় হোক, যতই লাভজনক হোক, ওটা কন্টিনিউ করছি না, যার কারণে আমি আমার বিজনেসটাকে অন্যদিকে টার্ন করার চেষ্টা করছি। এবং পাশাপাশি আপডেট রাখার জন্য আমি যেখানে যতটুকু সুযোগ পাই ট্রেনিং এর, সেমিনারের আমি অ্যাটেন্ড করি। হ্যাঁ, এসএমইতে আমি রেগুলার ট্রেনিং করি, এসএমই থেকে যত সেমিনার হয় আমাকে পার্সোনালি ইনভাইট আসে। আমি হয়তো ওই সেমিনার গুলিতে যারা থাকেন বক্তা বা যারা সাবজেক্ট নিয়ে থিসিস তাদের থেকে অনেক ক্ষুদ্র, মানে আমি জ্ঞানের দিক দিয়ে তাদের খুবই কাছাকাছিও না, কিন্তু আমি এই যে পাই এটা বোধ করি, এবং প্রতিটা সেমিনারে গেলে আমি কিছু তথ্য জানতে পারি, নতুন করে আমার জ্ঞান অর্জন হয়। হ্যাঁ, তো আমি মোটামুটি এইভাবেই আমার বিজনেসটাকে এই পর্যন্ত নিয়ে আসছি। যদিও আমি আর্টসের ছাত্রী ছিলাম, কমার্স সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না, বিজনেস করতে করতে এখন মনে হয় যে না, যে
হোক, কিছুটা নতুন জ্ঞান নিয়েই হোক, আমি আমার বিজনেসটাকে আপনার এই 12টা পয়েন্ট দিয়ে বললেন এইভাবেই আগাচ্ছি, এবং এই পয়েন্টগুলি বিজনেস আমি প্রতিটা পদে পদে অনেক অনেক ধন্যবাদ। সম্ভবত করতে মাইক, চাইছিলাম আমার কথাগুলো। জি জি, আপনার গত ক্লাসে সম্ভবত আপু আপনি ছিলেন, তো এবং আপনি জি, আমি ছিলাম। সফল অংশগ্রহণ করেছেন, অনেক ধন্যবাদ। আজকে অনেকগুলো দারুণ পয়েন্ট উত্থাপন করলেন। এখন আপনাদের আর কার কি একটু বলেন, আপনারা সবাই বোধহয় শেয়ার করেন। আজকে আমরা অনেক লোক একসাথে হয়েছি, 50 জনের মতো। ধন্যবাদ। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তা আমি প্রথমে বলেছিলাম যে আমি একজন এনজিও কর্মী, শুক্র এবং শনিবার আমার ছুটি থাকে। তো আমি আমার এই সময়টাকে কিভাবে কাজে লাগাইতে পারি সেটা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম। তো আমি রাজশাহীতে আমার বাসা, আমি নাটোর হর্টিকালচারে একদিন বেড়াতে গেলাম। সেখানে আমি ড্রাগন ফলের বাগান দেখলাম এবং সেখানকার যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা তিনি আমার সাবেক কলিগ। তো ওনার সাথে আলাপ করলাম যে দাদা এই যে এখানে এই যে ড্রাগন বাগান করছে আসলে এটা লাভজনক কিনা। আজ থেকে আমি আরো 5 বছর আগের কথা বলছি। তো আমার কিছু জমি ছিল, তো সেখানে আমি প্রথম সেখান থেকে চারা নিয়ে আসি, আমি শুরু করি আমার ড্রাগন বাগান। প্রথমে 1 বিঘা জমি থেকে শুরু করি আর কি। তো মানুষজন আমাকে বলছিল যে এটা তো আসলে এটা কি জিনিস, এই সে বিভিন্ন ভাবে নেগেটিভ কথাবার্তা শুরু করে, মানে বলা শুরু করে। যারা এই বিষয়টা সম্পর্কে জানতো তারা আবার উৎসাহ দেয়। মানে 2 ধরনের অভিজ্ঞতা ছিল, বিশেষত যারা নিজেদের মানুষ আর কি, পরিবারের, এলাকার প্রতিবেশী, বন্ধু, তারাই কিন্তু নেগেটিভ কথাবার্তা বেশি বলতেছিল প্রথম দিকে। তো প্রথম বছর গেল মানুষের কথা শুনতে। আমি যখনই মানুষ নেগেটিভ কথা বলে তখনই আমি চেষ্টা করি যে নিজেও চিন্তা করি যে আসলে আমি আসলে কি ভুল সিদ্ধান্ত নিলাম। আমি তখন নাটোর, ঝিনাইদহ বিভিন্ন জায়গায় গিয়ে এই বিভিন্ন বাগান পরিদর্শন করি এবং বাগানীদের সাথে একটা আমার সখ্যতা গড়ে উঠে। তারপরে দ্বিতীয় বছরে এসে আমি যখন আমার বাগানে যখন প্রচুর ফল, প্রচুর ফুল, মানুষ দেখে তখন আমাকে বাহবা দিতে শুরু করে, আমিও আগ্রহ পাই। পরবর্তীতে আমি 2 একরে এই বাগান সম্প্রসারণ করেছি। তো যারা প্রথমে নেগেটিভ কথা বলছিল আমি দেখলাম যে পরে তারাই আমাকে সাপোর্ট করছে এবং আমার এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে হেল্প করেছে। যাদের কীটনাশকের দোকান তারা হেল্প করেছে, যাদের সারের দোকান তারা হেল্প করেছে। তারপরে এলাকার মানুষরা গরুর গোবর আমাকে কিনতে যেতে হয় না, ওখানে গাড়ি চলে যায়, গাড়িতে করে তারা পাঠিয়ে দেয়। তো এরকম ভাবে ন্যাচারাল পদ্ধতিতে এটা আমরা করছি। এখন পর্যন্ত 2 একর জমিতে আমার এটা আছে। তো এটা আমি বলবো যে নেগেটিভ যে কথাবার্তা মানুষ বলেছিল আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, এবং তার ফলে আমি সফল কিনা জানি না, তবে যেহেতু আমি ধারাবাহিকভাবে এটাতে উৎসাহ পাচ্ছি এবং আমার বাগান থেকে মানুষ নিয়ে যাচ্ছে। এখন আপনার ড্রাগন সম্পর্কে নেগেটিভ কিছু মেসেজ আছে যে ইন্ডিয়ান হরমোন ব্যবহার করে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাকে অফার করেছিল, আমি যেহেতু একজন মানে আমি হেলথ নিয়ে কাজ করি, সঙ্গত কারণে আমি সেটা ইউজ করি নাই। ফলে আমার বাগানে কিন্তু রাজশাহী শহর থেকে আমার 15 কিলোমিটার দূরে আমার বাগান, সেখানে কিন্তু শহরের মানে ব্যবসায়ীরা এসে সেখান থেকে নিয়ে যায়, ফলে আমাকে মার্কেটিং এর জন্য চিন্তা করতে হয় না। এটা গেল আমার ড্রাগন বাগান সংক্রান্ত একটা মানে অভিজ্ঞতা। আরেকটা আমার ছোট উদ্যোগ আছে নওগাঁয় এখানে আম্রপালি এবং বাড়িপুর আমের এখন হচ্ছে বিপ্লব আর কি। আমি বিগত 4 বছর আগে এখানে 2 একর জমিতে আমি শুরু করেছিলাম আমের উদ্যোগ। তো এবং সেটা অন্যান্যরা যেভাবে করতেছে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক দিয়ে, আমরা তার বিপরীতে বাইরে গিয়ে ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে এটা করা যায় এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি। তারপরে শুরুটা খুবই চ্যালেঞ্জিং ছিল, যে মানুষ বলছিল যে পুরো মাঠের মধ্যে তোমাদের এই 6-7 বিঘা জমি, সেখানে আসলে এটা কতটুকু কার্যকর হবে। কৃষি বিভাগ আমাদের খুবই সাপোর্ট করেছে এবং এখন যেটা দেখতেছি যে আম তো অবশ্যই লাভজনক, বিশেষত নওগাঁর আম বর্তমানে। তো সেক্ষেত্রে ফ্রুটস ব্যাগিং ইউজ করে রাসায়নিক এবং কীটনাশকের মাত্রাটা কমিয়ে দিয়ে
সত্যিকার অর্থে মানুষের খাবার উপযুক্ত আম আমরা উৎপাদন, আমি বিশেষ করে আমি একজন উদ্যোক্তা হিসেবে উৎপাদন করেছি এবং ইতিমধ্যে মানে জাতীয়ভাবেও আমরা কয়েকজন গ্রুপে কাজ করছি, আমাদেরকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে। আমাদের একজন উদ্যোক্তা, আমরা একসাথে 6 জন শুরু করেছিলাম, 6 জনের মধ্যে একজন কিন্তু জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছে। তো এটা বলবো যে চ্যালেঞ্জ যদি আমরা না নিতে পারি তাহলে আসলে উদ্যোগগুলো মানে সাকসেসফুলি রান করাটা একটু কঠিন। ধন্যবাদ আমার কথা শোনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। কি বলবেন? মাইক্রোফোনটা অফ করা লাগবে। 15,000 টেবে ইতারা ফ্রি করে দিই না, শুধু 100 জন। জি, আপনারা কেউ আর বলবেন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আসসালামু আলাইকুম। জি জি বলেন। আমি আসলে অনেক লেট করে জয়েন করে ফেলেছি। আগের ক্লাসের ইনফরমেশন এভাবে ছিল না, জয়েন করতে পারিনি এবং আজকে অনেক লেটে জয়েন করলাম। অনেক বেশি লেট হয়ে গিয়েছে, আসলে আমি কোনো শুনতে পারিনি। তো এটা তো আসলে রেকর্ডেড থাকবে বা পাবো আশা করছি। তো আমি কাজ করছি হোমমেড ফুড নিয়ে। আমি কি কিছু মানে বলতে পারি? জি 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 পারেন, বলেন। আচ্ছা, আমার যেটা হচ্ছে যে হোমমেড ফ্রোজেন ফুড এবং রেগুলার ফুড নিয়ে কাজ করছি। তো দেখা যাচ্ছে যে অনলাইনে আসলে আমরা যারা কাজ করি বেসিক্যালি অনেকগুলো প্রবলেমই ফেস করতে হয়। আর একটা যেটা হচ্ছে যে আমাদের যে ফুড ডেলিভারিটা, এটা নিয়ে আসলে অনেক বেশি প্যারার মধ্যে পড়তে হয়, যে ফুডটা ঠিকভাবে যাওয়া, তারপরে রাস্তার যানজট, ফ্রোজেনটা ঠিকভাবে থাকে না অনেক সময়, এগুলো নিয়ে আসলে আমাদের অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো এখানে আসলে কি ধরনের সমাধান পেতে পারি, এটা একটা। আর আরেকটা হচ্ছে আমার মানে সিগনেচার আইটেম হচ্ছে কাবাব। তো আমি আসলে অনেকগুলো ভেরিয়েশনের কাবাব নিয়ে কাজ করছি। তো এই জিনিসটাকে আমি আসলে মার্কেটে প্রাথমিক পর্যায়ে আপনার ব্র্যান্ডিং বলা বা কাস্টমারের কাছে পৌঁছানো যে একটা ব্যাপার, তো এই জিনিসগুলো নিয়ে আসলে কিছু যদি বলতেন। জি, থ্যাংক ইউ। এটা আমি উত্তর দেওয়ার থেকেও এখানে যারা উদ্যোক্তা আছেন তাদের কাছ থেকে কি আমি এই দুইটা প্রশ্নের কোনো উত্তর পেতে পারি? তাহলে আমি একটু আপনাদের সাথে যোগ করব। আপা যে দুইটা প্রশ্ন করলেন যে উনি অনেক সময় দেখা যাচ্ছে যে কাস্টমার কাছে যথাসময় পৌঁছাতে পারেন না, তো এই ক্ষেত্রে কি করণীয় থাকবে, অথবা 2 নাম্বার হচ্ছে ওনার জিনিসটাকে মার্কেটিং এ কিভাবে ফুটফলিও করা যায়। এই দুই জায়গায় আপনারা যারা উদ্যোক্তা আপনাদের জিনিসপত্র নিয়ে কাজ করেন, আপনারা কি পলিসি গ্রহণ করেন এই বিষয়ে যদি একটু বলেন তাহলে আমি আপনাদের সাথে একটু আইডিয়া শেয়ার করব। কেউ আছেন? স্যার, আমি তো হোমমেড ফুড নিয়ে কাজ করি এবং প্রথম যখন শুরু করি তখন তো আমরা বুস্ট বা অ্যাড রান বলেন বা পেজ প্রমোট এগুলো কিছু করি নাই। প্রথম থেকে আমরা মেইনলি শুরু করলাম বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্ট দেওয়ার মাধ্যমে, নিজের পার্সোনালি পরিচিতি বাড়ানোর মাধ্যমে এবং বিভিন্ন মিট আপ করে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে বিজনেসটা ওইভাবেই শুরু করি। আর পরবর্তীতে এখন বর্তমানে আমরা বুস্ট করছি, অ্যাড রান করাচ্ছি, পেজ প্রমোট করানো হয়, মানে ডিজিটাল মার্কেটিং এর যেগুলি আমাদের সাধ্যের মধ্যে ওই কাজগুলি করার চেষ্টা করতেছি। আর ফুড ডেলিভারির মেইন সমস্যাটা হলো ওই ডেলিভারি, মানে ফুড, আমরা যারা ফুড নিয়ে কাজ করি তাদের মেইন সমস্যা ডেলিভারি। সেটা শুকনো খাবার হলে তো কুরিয়ারের মাধ্যমে মোটামুটি করা যায়, কিন্তু আমরা যে রেগুলার বেসিসে রান্না করা খাবার এইটা ডেলিভারি দেওয়া আসলেই খুব সমস্যা। আমি প্র্যাকটিক্যালি আমি হলাম, আমার কয়েকজন ডেলিভারি ম্যান আছে যারা আমার খাবারগুলিকে পৌঁছে দেয়। এছাড়া আমি পাঠাও পার্সেলের উপর নির্ভরশীল। পাঠাও করে খাবারটাকে সুন্দরভাবে প্যাক করে ওদের কাছে দিলে ঢাকার মধ্যে, আমি যেখানে আছি এটা ঢাকার মধ্যে খুব সুন্দরভাবে পৌঁছে যায়। ডেলিভারিটা একটু বেশি আসে, তবে কাস্টমার যদি থাকে, রাজি থাকে একটু বেশি টাকা দিয়ে নেওয়ার জন্য। বেশি মানে হলো যেমন আমি গত পরশুদিন খাবার পাঠালাম হলো বনানীতে,
তো খুব একটা বেশি না, আমার 200 টাকার মধ্যে বিল আসছে। তো আমি পার্সোনালি পাঠাও পার্সেলটাকে প্রেফার করি এবং এটার মাধ্যমেই ডেলিভারিগুলি বেশিরভাগ আমি দিয়ে থাকি আমার খাবারের। আর এছাড়া এলাকার মধ্যেগুলি ডেলিভারি ম্যান দিয়ে করি। তো মোটামুটি মানে মেনটেন করেই ওইরকম মানে পড়ি নাই যে কাস্টমারকে টাইম মতো ডেলিভারি দিতে পারি নাই। শুধুমাত্র একটা ডেলিভারির কথা বলতে পারি, বৃষ্টির কারণে কাস্টমারের কাছে আমার ডেলিভারিটা একটু পড়েছে। এছাড়া মোটামুটি আমি আমার বিজনেস রান করাচ্ছি। অনেক ধন্যবাদ আপা, আপনার উত্তরগুলো কি পেয়েছেন? জি ভাইয়া, পেয়েছি। আমি বলতে চাচ্ছি যে আমরা তো এখন করছি, অনেক আপু যেটা বললো যে ডেলিভারি ম্যান পাঠাও বা এমআই যেভাবেই হোক না কেন আপু সেটা করছে। আমিও ধরেন যে পাঠাও বা যাদের দিয়ে করছি, অনেক সময় দেখা যাচ্ছে তাদের আসতে লেট হচ্ছে। অনেক সময় দেখা যায় অ্যাজ আ ফাউন্ডার আমি নিজেও ডেলিভারি দিতে চলে যাই, সেটা মিরপুর হোক, আদাবর হোক বা আদার যে কোনো জায়গাতেই হোক না কেন, এটা আমি নিজেও করি। বাট এটা তো আসলে আমাদের মানে একেবারে সলিউশন না। আমি সেটাতে বলছি যে আমরা আসলে এই সলিউশনটাতে কিভাবে যেতে পারবো, আমরা তো করছি। এই জন্য আমরা প্রথমে যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আপনি সময়কে মেনটেনেন্স, 2 নম্বর হচ্ছে যে আপনার এই ঝুঁকিটা থেকে বের হওয়ার জন্য আপনাকে আমাদের পরিস্থিতি, সেই পরিস্থিতি কি, সেই পরিস্থিতি হচ্ছে যে আমার যে যাতায়াতের পরিস্থিতি, আমাদের সিজনের পরিস্থিতি, যেমন বর্ষাকালে একরকম হবে, শীতকালে আরেক রকম হবে, গ্রীষ্মকালে আরেক রকম হবে। আপনাকে এই জিনিসগুলো ভেবে কিন্তু অর্ডারটা নেওয়া উচিত বলে আমার মনে হয়। এছাড়া আর কোনো বিকল্প সলিউশন তো আপনাকে দিতে পারবো না। কেন পারবো না? কারণ পরিস্থিতির সাথে তো আপনি ম্যাচ করে আপনাকে উদ্যোক্তা হতে হবে, সময়ের সাথে ম্যাচ করে আপনাকে উদ্যোক্তা হতে হবে। নচেত আর কোনো বিকল্প কিছু আপনার কাছে যেমন আইডিয়া নেই, সেই আইডিয়াটা তো আমাদের কাছে নেই। আচ্ছা জি জি, আপনাকে ওই যে বললাম কাল, যেমন বর্ষাকালে আপনাকে ভাবতে হবে যে আকাশের অবস্থা কি, শীতকালে ভাবতে হবে যে আপনি শীতের পরিস্থিতি কি, গরমকালে ভাবতে হবে যে গরমের পরিস্থিতি কি। এরপর আমাদের যানজট তো নিত্য নৈমিত্তিক একটা বিষয়, এটা তো সার্বিক। এটা আপনি আমি যদি পার্সোনালি চেষ্টা করি এটা কিন্তু হবে না। তাহলে ওই পরিস্থিতি আপনাকে চিন্তা করে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এই টাইম ম্যানেজমেন্ট করতে গেলে দেখবেন যে তখন আপনার এই অর্ডার নিবেন কি নিবেন না, এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যে ওই জিনিসগুলো সামনে এনে আপনাকে এর সাথে যোগ করতে হবে টাইম ম্যানেজমেন্ট, যে আপনি 1 ঘন্টায় এই ফুড ডেলিভারিটা এখানে সম্ভব কিনা। এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একরকম হবে, এই প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে হবে উত্তর আরেক রকম। আর না হওয়ার অর্থ হচ্ছে আপনি কোনোভাবে এই অর্ডার নিবেন না। হওয়ার অর্থ হচ্ছে আপনি অর্ডার নিবেন, যেহেতু আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার সিজনের সাথে মেনটেনেন্স করে এবং আপনার পরিস্থিতির সাথে আপনাকে খাপ খাইয়ে। আমি আশা করি আপনাকে বুঝাতে পেরেছি। জি ভাইয়া, জি, থ্যাংক ইউ। আপনাদের আর কারো কোনো প্রশ্ন বা কিছু বলবার? কোশ্চেন ছিল, আমি কি করতে পারি? জি জি শিওর স্যার। আপুরা যেহেতু কথা আমরা শুনলাম, আমি একটু বলে নেই, তারপর অন্য কেউ একটু বলুক প্লিজ। আমিও কিন্তু হোমমেড খাবার নিয়েই হলো শুরু করতে যাচ্ছে, শুরু করছি কয়েকদিন হচ্ছে। তো আমার কোশ্চেন আপুদের কাছে যদি একটু আমাকে বলতো যে আসলে আপুরাও তো হোমমেড খাবার নিয়েই করে, তো তারা প্যাকেজিংটা কিভাবে করে এইটা যদি একটু আমাকে বলতো। এটার জন্য আমি একটু কনফিউজড যে প্যাকেজিংটা আসলে আমি কিভাবে করব। যদি এইটার অ্যানসারটা আমাকে একটু দিত তাহলে অনেক হেল্প হতো আমার। জি, কেউ কি এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন? প্যাকেজিং জি জি বলেন। হ্যাঁ ভাইয়া, প্যাকেজিং বলতে আসলে আপু কি জানতে চাচ্ছে যে মানে মূল একটা জিনিস তৈরি করছে সেটার কস্টিং, মানে সেটার প্রাইসটা বের করবে এরকম, নাকি জিনিসটা রেডি করার পরে প্যাকেট করে কাস্টমারকে দিবে সেটা? জি আপু, রেডি করার পর কাস্টমারকে যে আমি দিব সেটা কিভাবে রেডি করব। মনে করেন কোন একটা খাবার আমি টিফিন বাটিতে দিলাম, দিয়ে ট্যাপ দিয়ে স্টেপ মারে ওটা রেডি করলাম, তারপর কি আমি ব্যাগে দিব না কিসে দিব, এইটাই আমি একটু কনফিউজড। এইটার অ্যানসারটা যদি একটু আমি পাই। আপনি অবশ্যই একটা ব্যাগে দিবেন, কারণ কাস্টমার ব্যাগটা দেখলেও মানে তার একটা অ্যাট্রাকশন হবে যে না একটা সুন্দর ব্যাগে করে আপনি দিয়েছেন। এটা অ্যাজ আ মানে উদ্যোক্তা আমার কাছে এটা মনে হয়। আর আপনি যখন একটা টিফিন বক্সে, কেমন বক্সে দিচ্ছেন আমি ঠিক জানি না, সবসময় চেষ্টা করবেন একটা ট্রান্সপারেন্ট বক্সে দিতে, যেটা বাহির থেকেও দেখা যায়। হ্যাঁ, আমরা নর্মালি অনেককে দেখি যে কিছু প্রোডাক্ট দিয়ে এমন ভাবে কস্টের চারপাশে দিয়ে দেয় যে কাস্টমারের খুলতে খুলতে অনেক সময় লেগে যায়, এবং আপনি ওই প্যাকেটটাকে যে আটকাবেন
এত সুন্দর করে আটকাবেন যেন খাবারও নষ্ট না হয়, আবার কাস্টমার খুব ইজিতে খুলতে পারে। এটা করবেন। আর সাথে সুন্দর একটা ব্যাগ দিবেন, ব্যাগটার উপরে আপনার যে কোম্পানির নাম আছে বা কিছু আছে, স্টিকার করবেন কিছু, জাস্ট স্টিকারটা উঠিয়ে আপনি ব্যাগের উপরে পেস্ট করে দিবেন। তাতে কি হবে, আপনার ব্যাগের সাথে আপনার পেজ বলেন বা কোম্পানি বলেন যেটাই হোক না কেন, ওটা ওই ব্যাগের সাথে আপনার চলে গেল, সাথে সাথে আপনার একটা ব্র্যান্ডিং হয়ে গেল যে হ্যাঁ আপনি এই কোম্পানি বা কিছু একটা। মানে আমি আসলে এটাই সাজেস্ট করবো আপনাকে। আর যদি একটু ঝোল টাইপের বা ইয়ে টাইপের খাবার হয়, সাথে বক্সের উপরে দুটো টিস্যু দিয়ে দিতে পারেন, যাতে কাস্টমার খোলার সময় টিস্যুটাকে সে কাজে লাগাতে পারে। অনেক সময় হয় না যে দেখা গেল যে বক্সটা খুলছি, মানে ঝোল টাইপের খাবার থাকলে পড়ে যেতে পারে, তখন কাস্টমার টিস্যুটা নিবে। আপনার ব্যাগে যদি সে রেডি পেয়ে যায়, এটা আপনার উপরে সে খুব হ্যাপি থাকবে যে না, উদ্যোক্তা আমাকে একটা টিস্যু সহ দিয়েছে, এটা আমার জন্য খুব ভালো। এটা আসলে কাস্টমারকে জাস্ট এক ধরনের অ্যাট্রাকশন আনা, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই। যেহেতু আমিও খাবার নিয়ে কাজ করি, তো আমি যে বক্সগুলিতে খাবার দেই ওইটা জাস্ট খালি মুখের চারিদিকেই একরকম সাদা টেপ থাকে, ওটাতে আটকাই। এবং ব্যাগে আমি খুব কমই দেই। আমি যেহেতু পাঠাও পার্সেলের মাধ্যমে খাবার ডেলিভারি দেই, আমি সাইজ অনুযায়ী কার্টুন নিয়ে আসি। এবং কার্টুনের মধ্যে খাবার দিলে যে জিনিসটা হয় যে কাস্টমারের হাতে পৌঁছানোর পর সে বুঝতে পারে যে এটা ইনট্যাক্ট, এটার মধ্যে বাহিরের কোনো টাচ হয় নাই, বা কেউ যদি ইচ্ছাও করে ডেলিভারি ম্যান বলেন কেউ ওটার ভিতর হাত দিতে পারবে না। আমি বক্সগুলি কার্টুনের মধ্যে বসানোর পরে এবং কার্টুনটাকে পুরোপুরি টেপ দিয়ে সিল করে দেই, এবং ওই টেপের মাঝখানে আমার আমার পেজের মানে যে লোগোটা আছে ওইটা স্টিকার বানানো আছে, স্টিকারটা সেট করে দিই। এতে হয় কি, রাস্তাঘাটে যদি কখনো ট্রাফিক পুলিশ বা রাস্তার পুলিশ বক্স দেখে আটকায় যে কি আছে এর মধ্যে, তখন হলো আমার পেজের লোগো দেখে তারা বুঝতে এবং বলা থাকে যে কি খাবার আছে। এতে হয় কি, খাবারটা খুব সেফলি কাস্টমারের কাছে পৌঁছে যায়। যেমন ধরেন আমি মাংস রান্না করে দিলাম, এবং সেই মাংসটা ব্যাগে দেওয়ার চাইতে যদি আমি কার্টুনে দেই, আমার মনে হয় একটু বেশি সেফলি কাস্টমার কাছে পৌঁছায়। এতে হয় কি, কোনো চান্স থাকে না ঝোলটা বের হয়ে যাওয়ার বা আমার প্যাকেজিংটা নষ্ট করার। হ্যাঁ, তো এটার জন্য আমি সবসময় কার্টুনটা প্রেফার করি। যেমন আমি এই গত সপ্তাহে আমার বরণের যে ডেলিভারিটা ছিল, এটার মধ্যে 2 কেজি খাসির মাংস, 1.5 কেজি ইলিশ মাছ, 250 গ্রাম লইট্টা শুটকি, এরকম বিভিন্ন রকম খাবার, মানে আমার প্রায় 10টা বক্স ছিল। তো আমি ওই একটা কার্টুনের ভিতর ভরে ওটাকে পাঠাই দিছি। তো আপনি যদি মনে করেন আমাদের দেশীয় খাবার, ঝোলরা খাবার যেগুলি নাকি নড়াচড়া করারই আছে, তখন আপনি কার্টুন ইউজ করলে আপনার প্রোডাক্ট কাস্টমারের কাছে খুব সেফলি পৌঁছায় যাবে। আপুর সঙ্গে এইটুকু শুধু অ্যাড করতে চাইলাম আমি। রাইট, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। জি জি, বলেন, কেমন আছেন? স্যার, আমার নাম হচ্ছে সামাদুল বাশার সামাদ। আমি 12 মাস মোটরস এর পরিচালক এবং উদ্যোক্তা। স্যার, আমার অবস্থান এখন আপনার ইন্ডিয়া, দিল্লিতে। আমি তো স্যার বিজনেস পারপাসে দিল্লিতে এসেছি বস। হ্যাঁ, তো স্যার আমরা আসলে আমি রেডিমেড আইটেম নিয়ে কাজ করি আর কি, গার্মেন্টস রেডিমেড আইটেম নিয়ে কাজ করি। দেন এর পাশাপাশি আপনার হচ্ছে পার্ট নিয়ে কাজ করতেছি। স্যার এখন পার্ট নিয়ে কাজ করতেছি, পাটজাত দ্রব্য নিয়ে কাজ করতেছি। তো বেসিক্যালি হচ্ছে স্যার, আমি আসলে আপনার ক্লাসে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলে স্যার সময় দিতে পারবো না স্যার, আমি আসলে সবার কাছে দুঃখিত। এই জন্য স্যার আমি আজকে এই ইয়েতে আসা, আমি আসলে ঢাকার দেশের বাইরে স্যার। থ্যাংক ইউ। কিছু বলবার আছে বা ভালো থাকবেন সবাই। স্যার, আপনার কিছু বলবার আছে বা জানার আছে? না স্যার, এমনি হ্যাঁ শুনলাম তো স্যার, সবার কথা শুনলাম, ইনশাআল্লাহ আরো শুনবো আর কি স্যার। তবে আসলে সময় স্বল্পতার কারণে আমি আজকে থাকতে পারতেছি না ক্লাস স্যার। আমি অনুমতি চাচ্ছি আর কি স্যার। জি জি, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই। জি, আপনাদের আর কিছু অংশগ্রহণ করবার, জানার বা বলার আছে কিনা? হ্যালো, জি জি জি, বলুন। আচ্ছা, ওই আপু যে বললো যে কার্টুনের ভিতরে দেয়, আপু কি আগে বক্সের মধ্যে দিয়ে তারপর কার্টুনে প্যাকেজ করে? এটা একটু যদি ক্লিয়ার করতো, আমি একটু বুঝতে পারিনি। রাইট, ওইটাই বলছেন উনি, সেটাই। হ্যাঁ, এটা আপনি আগে বক্স করবেন আপু, আগে বক্স করে দেন, আপনি কার্টুনে দিবেন, তারপরে ওটাকে একটা ব্যাগে দিবেন। আচ্ছা আচ্ছা, জি। আর কেউ বলবেন? আচ্ছা, কার্টুন বলতে কি হচ্ছে ওই ফ্রিজের যে একটা মোটা কাগজ থাকে, মানে মোটা একটা পেপার, ওই টাইপের কোনো বক্সের মতো কাগজের? সেটা নির্ভর করবে আপনার পণ্যের উপরে।
যে আপনি কোন ধরনের পণ্যটা সাপ্লাই দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে ওই মোটা কাগজ দিবেন না হালকা কাগজ দিবেন। আমার মনে হচ্ছে বিষয়টা এরকমই। আর যে রান্না করা খাওয়ার ক্ষেত্রে একরকম, শুকনো খাবারের ক্ষেত্রে একরকম, এই বিষয়গুলো তো বুঝতেছেন। 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে, এখানে আমি যে জিনিসটা যোগ করব, আগে একটু বলছিলাম, সেটা হচ্ছে আপনাকে সিজনটাও দেখতে হবে, যে গরম সিজনে কেমন কার্টুন দিবেন অথবা প্যাকেজিং করবেন, শীতকালে কেমন করবেন, বর্ষাকালে কেমন করবেন, সেটা তো নির্ভর করবে। কারণ হচ্ছে যে বর্ষাকালে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি গরমকালের প্যাকেট কিন্তু বর্ষাকালে হয় না। যেহেতু এগুলো অনেক সময় এই ডেলিভারি গুলো দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক ধরনের স্তরগুলোকে মেনটেন করে আমাদের যেতে হয়, কারণ কাস্টমার সরাসরি কিন্তু এটা নিজের রিস্কে দোকান থেকে নিয়ে যান না, আমি হোম ডেলিভারি দিই। তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই পরিস্থিতি, সিজন, এই বিষয়গুলো আমাকে সামনে আনতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমাদের আর কারো কিছু বলবার আছে? জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার হচ্ছে আমার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া, আমি হচ্ছে ঢাকায় থাকি। তো স্যার হচ্ছে আমি মানে একটা বিজনেস দিতে চাচ্ছিলাম আর কি, যেটা হচ্ছে আমি অনলাইনের মাধ্যমে, মানে আমি অন্য অন্য একটা প্রতিষ্ঠান বা অন্য একটা ইয়া থেকে যে প্রোডাক্ট এনে মানে আমি নিজে সেল করবো আর কি। তো সেক্ষেত্রে তো আমি উদ্যোক্তা না, হ্যাঁ, আপনি তাহলে ব্যবসায়ী। হ্যাঁ ব্যবসায়ী। তো সেক্ষেত্রে আমার কি কি মানে করণীয় আর কি, সেটা আর কি জানতে চাচ্ছি। ব্যবসায়ী হলে আপনাকে অনেকগুলো করণীয় আছে। এর মধ্যে প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে আইনি নিবন্ধন, অর্থাৎ ট্রেড লাইসেন্স, অবশ্যই আপনাকে ডিন সার্টিফিকেট, অবশ্যই আপনাকে পজিশন। স্যার যেহেতু আমি প্রোডাক্টটা বাহিরের দেশ থেকে আনতেছি না, বাংলাদেশ থেকেই নিব, তাহলে কি সেক্ষেত্রে আমার টিন আইডি বা হচ্ছে কি এই এগুলো ধরনের যদি আপনি দোকানই দেন, আউটলেট দেওয়ার সাথে সাথে আপনার এগুলো লাগবে। কিন্তু আপনি সিটি কর্পোরেশনের মধ্যে যদি ব্যবসা করেন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স লাগবে, টিন সার্টিফিকেট লাগবে, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, পজিশন লাগবে, আপনার দোকানটাকে ডেকোরেশনের খরচ আসবে, এই বিষয়গুলো তো লাগবে। না স্যার, যেহেতু আমি এখন দোকান দিতে চাচ্ছি না, জাস্ট শুধু হচ্ছে মোবাইলে অনলাইনের মাধ্যমে আর কি। তাহলে আপনার কিছুই লাগবে না, শুধু সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা সুন্দর ফেস, ওয়েবসাইট, ইউটিউব, এই জিনিসগুলো লাগবে। আমরা গত ক্লাসে বলছিলাম যে আমাদের শুধু ফেসবুক থাকলে হবে না, আমাদের যদি একটা গত ক্লাসটা হচ্ছে আমি মানে প্রথম যে ক্লাসটা ওইটা করতে পারি নাই। জি, আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আমাদের ব্যবসার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা কাস্টমারের কাছে হাই লেভেল হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। জি, থ্যাংক ইউ। স্যার জি, আপনাদের আর কারো কোনো জানবার অথবা কারো কিছু বলবার? ট্রেড লাইসেন্সটা কি আপনার ধরেন দোকান নেবার সাথে সাথে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যদি করা হয় তাতে তো কোনো প্রবলেম হতে পারে? না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলোর নিয়মটাই হচ্ছে আপনি শুরুর আগে করতে হবে। আপনি পজিশন নেওয়ার সাথে সাথে করাটাই বেটার আর কি, উত্তম। যেহেতু এই ক্লাসটা রেকর্ড থাকবে, আমাকে এটা বলা ছাড়া আর কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে হয়তো আপনি সুযোগ পেতে পারেন, কিন্তু এটা আমি বলবো যে যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে এবং এখানে অনেকে শুনবেন, পরবর্তী সময় সরকারেও শুনতে পারেন, আমি বলবো যে আপনাদেরকে অবশ্যই দোকান পজিশন নেওয়ার পরপরই ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং সরকারের অন্যান্য যে প্রসিডিউর গুলো আছে ব্যবসা করবার জন্য, সেগুলো থাকা ভালো। আচ্ছা, এই ব্যাপারে কি আপনাদের কোনো সহযোগিতা পেতে পারি ট্রেড লাইসেন্স? অবশ্যই সহযোগিতা নয় কেন, আপনি যখন আমি বলে দিচ্ছি এখনই, সহযোগিতা বলতে ট্রেড লাইসেন্স এত বেশি কঠিন একটা বিষয় নয় আমাদের দেশের জন্য, কারণ আমাদের দেশের বরাবরই যেই সরকারি ছিলেন সবাই চাচ্ছিলেন যে মানুষ ব্যবসা বান্ধব হোক, নিজেরা ইনকাম করুক, সফল হোক ইত্যাদি। আর বর্তমান সরকারের যিনি প্রধান তিনি তো নিজেই উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিশ্বব্যাপী কাজ করে চলেছেন। তো সেক্ষেত্রে এখন তো আরো সুন্দর সময়। তো সেক্ষেত্রে আমি যেটি বলবো আপনাকে, ট্রেড লাইসেন্সের এত আহামরি রিকোয়ারমেন্ট নাই। এখানে এক নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনি যে পজিশনটা ভাড়া নিলেন সেটার একটা ভাড়া চুক্তি, অথবা নিজের হলে নিজের সেটা দলিল। 2 নাম্বার যে বিষয়টা আপনার এনআইডি এবং আপনার টিন সার্টিফিকেট, এই 3টা জিনিস দিয়ে আপনি ফি জমা দিবেন সিটি কর্পোরেশন অফিসে। আপনার ট্রেড লাইসেন্স সময়ের মধ্যে হয়ে যাবে।
এটা কোথায় জমা দেব? আমি ধরেন আছি বাড্ডাতে, আমার মানে হ্যাঁ, আমার এটা বাড্ডা পড়েছে ওখানে মানে কমিশনারের যে কার্যালয় থাকবে, কাউন্সিলরের যে কার্যালয়, সেই কার্যালয়তে দিয়ে জিজ্ঞেস করলে, অথবা এমন হয় যে আপনি যে ওয়ার্ডে আছেন সেই ওয়ার্ডের জন্য সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স অনুমোদন দিয়ে এরকম একটা সেকশন আছে। সিটি কর্পোরেশন সরাসরি গেলে ওখানে জানবেন, অথবা হটলাইনে আপনি জেনে নিতে পারেন ফোনে যে আমি ওই এলাকায় থাকি, এই এলাকায় ট্রেড লাইসেন্সটা কোথায় করা যায়। এর থেকে সহজ আরো হয় যে এখানে আপনি থাকেন, আশেপাশে যারা ব্যবসায়ী আছে তাদের ম্যাক্সিমামের কাছে ট্রেড লাইসেন্স থাকবে, তাদের কাছ থেকে আপনি সঠিক তথ্যটা পাবেন সহজেই, একদম আপনি জিজ্ঞেস আমার করতে। হ্যাঁ, আমাদের এটার হচ্ছে মহাখালী, যেটা বললো যে মহাখালীতে আমার সিটি কর্পোরেশন, আমরা যেটার আন্ডারে আছি, আমাদের এটা সবার মহাখালী। তার মানে কি আমাদের সরাসরি ওখানে আমি চলে গেলে এটা ইজি ওয়েতে করা সম্ভব? এরকম মহাখালী যদি বলে থাকে, ওখানে গেলে সরাসরি আপনি যাবেন, আপনি ওই কাগজের ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন। আমি যে ডকুমেন্টস গুলোর কথা বললাম এগুলো লাগবে, এর বেশি আর কোনো ডকুমেন্টস লাগবে না। ফি লাগবে, আপনাকে চুক্তিপত্র লাগবে, ফটোকপি, আপনার এনআইডির ফটোকপি লাগবে, আপনার টিনের ফটোকপি লাগবে। এই জিনিসগুলো আপনি নিয়ে যাবেন। টিন অনেক সময় ম্যান্ডেটরি না, বাকি 3টে জিনিস নিয়ে গেলে চলবে। আপনাকে ছবি লাগবে, আপনার ছবি লাগবে। ভাড়ার চুক্তিপত্র, এনআইডি আর হচ্ছে ছবি, এটা নিয়ে আমি সরাসরি ওখানে চলে গেলেই আমার করাটা পসিবল, তাহলে আমার কাউকে ধরতে হচ্ছে না। কাউকে লাগবে না, আপনি সরাসরি করাটাই বেটার, এবং এটা আপনার একটা বৈচিত্র্যময় অভিজ্ঞতা হবে, কারণ প্রতি বছর তো আপনাকে রিনিউয়াল করতে হবে এটা। আচ্ছা, রাইট, জি, থ্যাংক ইউ। জি, আরেকটা কোশ্চেন। হ্যালো জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যালো, আমি রাজিয়া বুটিক্স থেকে বলতেছি। জি বলেন। হ্যালো, জি শুনছি। আমি এখন ঘরে রেখে মানে বিজনেস করি, এটার জন্য কি আমার ট্রেড লাইসেন্স করা লাগবে? না, এটার জন্য ঘরে যেহেতু ট্রেড লাইসেন্স লাগবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যদি পরবর্তী সময়ে ব্যবসার প্রসার ঘটাতে চান, আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে চান, অথবা আপনি এই ব্যবসাটাকে আরো বিস্তৃত করতে চান, তখন তো আপনার ট্রেড লাইসেন্স লাগবে। এবং যদি আপনি ব্যাংক লোনে যেতে চান, সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে। এবং নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক লোন আমার মনে হচ্ছে এখন 6 or 7%, এবং খুব সহজ শর্তে এটা দেওয়া হচ্ছে, সব ব্যাংকে দেয়। সেক্ষেত্রে এই রিকোয়ারমেন্ট গুলো তো লোন নিতে গেলে আপনাকে লাগবে ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ট্রেড লাইসেন্স, তিন সার্টিফিকেট, এই জিনিসগুলো কিন্তু আপনার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য, গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। জি না, আমি এগুলো এখন কিছু যাব না, আমি আমার হাজবেন্ডের থেকে আমি সহায়তা পাই। আর হলো যে আমি এখন আমার কোনো ঝুঁকিপূর্ণ নাই, আমি এভাবে কাজ করতে পারবো তো? হ্যাঁ, পারবেন। জি, ওকে, আসসালামু আলাইকুম। একটু আর কারো কোনো কিছু বলবার আছে? আমি করতে পারি? জি শিওর। আচ্ছা, আমি একটা যে উদ্যোগ নিয়ে ভাবছি যে হলো মাছ আমি কিনে রেডি টু কুক, যেটাকে বলে ধুয়ে পরিষ্কার করে ডেলিভারি করবো। তো এক্ষেত্রে আমি প্যাকেজিংটা কিভাবে করবো? মাছ তো হলো সচরাচর বেশি থাকলে নষ্ট হয়ে যায়, তো এক্ষেত্রে আমি কিভাবে প্যাকেজ করে হলো ডেলিভারি দিতে পারি? আমি কি বরফ দিব নাকি কিভাবে দিব? এই সম্পর্কে কেউ জানলে যদি আমাকে অ্যানসারটা দিত। আমি ব্যক্তিগতভাবে যেটি বলবো সেটি হচ্ছে বরফের খাওয়ার মানুষকে, কাস্টমারদেরকে না খাওয়ানোই ভালো, যদিও আমরা সবাই খাই। আপনি প্রথমত চিন্তা করেন যে এটা ইনস্ট্যান্ট, যে আপনি আজকে দিচ্ছেন আজকেই খাবেন, অর্থাৎ এটাকে লাইভ ফিশ। সেটি যদি হয় তাহলে তো খুবই সিম্পল, আপনি বাজার করেন, বাজারের মতোই করে আপনি দিতে পারেন। আর যদি এটা আপনি মানে দীর্ঘমেয়াদী রেখে বিক্রি করতে চান, সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে সেই আপনি যেটি বললেন সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এটি আমার ধারণা। আর কারো কিছু নতুন কোনো আইডিয়া আছে কিনা বলবেন? নিয়ে মনে করেন একদম ধুয়ে টুয়ে রেডি করে তারপর ডেলিভারিটা দিব, এক্ষেত্রে আমি বলছি যে আমি কিভাবে দিব? সেটি যদি স্বল্প সময়ের জন্য হয় তাহলে তো আপনাকে এইভাবে রেডি করে দিয়ে দিতে পারেন। আর দীর্ঘ সময়ের জন্য হলে তো অবশ্যই আপনাকে সেই বরফের পদ্ধতিটা অবলম্বন করতে হবে। জি, আর কারো কোনো কিছু জানবার বলবার আছে? আমি আপুর জন্য একটা কথা বলতে চাই, সেটা হলো আমি একটু বলি নেই। আপু তো রেডি টু কুক ফিশ বা ডেলিভারি দিতে চাচ্ছে, এটা কাছাকাছি হলে তাকে কিছুই করতে হবে না, আর এটাকে ফ্রোজেন করলে এটা গ্রহণযোগ্যতা হয়ে যায়। যদি একটু দূরে, আপু কিন্তু এই কাজটা করতে পারে যে মানে কিছু বরফের উপরে তার বক্সটা বসায়, তখন সে পাঠায় দিলে তখন হলো কি যে তার মাছটা নষ্ট হলো,
আবার ফ্রোজেনও হলো না, তা আপুর ইটা পণ্যটা খুব ভাবে কাস্টমারের কাছে পৌঁছাবে। জি, রহমান সাহেব আপনি কিছু বলতে চাইছিলেন? আসসালামু আলাইকুম জি ভাইয়া। এইখানে কোশ্চেনটা হচ্ছে যে ধরেন আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের আমরা ট্যাক্স বা টিন এই অবস্থায় থাকি না। আপনি তখন বললেন যে টিনটা ম্যান্ডেটরি না, তাহলে টিন ছাড়াও আমরা ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং লাইসেন্স করতে পারি, তাই তো? জি জি জি। আচ্ছা, আরেকটা বিষয় যে ধরেন আমি অর্গানিক ফুড নিয়ে কাজ করছি। অর্গানিক ফুডটা ন্যাচারাল ফুড গুলার জন্য আমার শুধু অনলাইনে যদি ব্যবসা করি তাহলে আমার এমন লাইসেন্সটার ধরন, ব্যবসায়ের ধরন আমি কি লিখবো? না, এই ক্ষেত্রে তো আপনার লাইসেন্সের কোনো প্রয়োজন হয় না। মূলত আপনি যদি অনলাইনে করতে গেলে আমাদেরকে কিন্তু ধরেন কিছু মেলা হয়, মেলায় অ্যাটেন্ড করতে হয়, পণ্য আনা নেয়ার ব্যাপার থাকে, তখন আমি যে ক্যাশ মেমো দিব বা ওই যে স্টিকার, পণ্যের গায়ে যে স্টিকার গুলো বা লেবেল গুলো দিতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমি নাম লিখতে গেলে আমার তো ওই অনুমোদনটা লাগবে, তাই না? না, ওই কাজটা যদি আপনি করতে যান, যেমন আমরা এখানে সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের যে বিষয়টা সেটি হচ্ছে হোমমেড এর বিষয়টাই সবচেয়ে বেশি, অথবা নিজেরা পণ্য তৈরি করে এটা বিক্রি করে। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত এত রেস্ট্রিকশন আসেনি। তবে আপনি যদি ওই সমস্ত বড় পরিসরে যেতে চান তাহলে আপনি যা যা বলছেন এগুলো তো লাগবেই। স্যার বড় পরিসর না, ধরেন এই যে সামনে শীতের গুড় এখন আসবে, অনলাইন ব্যবসায়ী যারা আছে এনারা সবাই প্রত্যেকটা পণ্যের একটা লেবেল করে, তাই না? অমুক প্রতিষ্ঠানের নাম, মেয়াদ, এগুলো এই তো যে এগুলো তো বিষয়গুলো মামুলি হচ্ছে। এখন এখানে যারা আছে তারও করে। এই যে একটু আপু যে প্রশ্নটা করলেন এবং উত্তর দিলেন আরেকজন, যে বললেন যে আপনি যদি একটা সুন্দর প্যাকেজ করেন তাহলে এই জিনিসটা তো দেখতে মানানসই, সেটি তো আপনাকে করা লাগবে। এবং আপনার যে কিন্তু ওই প্যাকেজিং এর জন্য যে বিএসটি এর পারমিশন নিতে হয়, গত বছর আমি ওই যে স্বপ্নে গুড় দেওয়ার পারমিশন করছিলাম, না, পারমিশন এই ছিল তো আমাদের। আপনি তো তাহলে আর ক্ষুদ্র পরিসরে নাই। আপনি স্বপ্নে যখন আপনি ডেলিভারি দিবেন আপনি তো বিশাল পরিসরে চলে গেলেন। স্বপ্ন তো একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান, তো ওরা তো আপনার কাছ থেকে লেভেল বিএসটি এর অনুমোদন ছাড়া ওরা আপনার কাছ থেকে জিনিস নিবে না। এখানে যে আলোচনাগুলো হচ্ছিল এতক্ষণ যাবত সেটি হচ্ছে ম্যান টু ম্যান, অর্থাৎ ফ্যামিলি থেকে আমি সাপ্লাই দিচ্ছি, আমি কোনো বড় প্রতিষ্ঠানকে দিচ্ছি না। আপনি বড় প্রতিষ্ঠানে যখনই যাবেন তখন আপনার লেভেল বিএসটি অন্যান্য যে সমস্ত পারপাস গুলো আছে ব্যবসা করার জন্য সমস্ত অনুমোদন গুলো এবং সেটা আপনার পণ্যের গায়ে লেখা রাখতে হবে। স্যার তাহলে এই যে সমসাময়িক এই যে ম্যান টু ম্যান আমরা যে ছোট ক্ষুদ্র উদ্যোক্তার যে ডেলিভারি গুলো দিচ্ছি, এই ক্ষেত্রে সবাইকে দেখা যাচ্ছে যে সবাই ওই লেভেল গুলো করে দিচ্ছে সৌন্দর্যের জন্য, তার গ্রহণযোগ্যতা তৈরির জন্য। এই ক্ষেত্রে আমি কি এটা করতে পারবো? আমি কিন্তু এখনো এটা না, করিনি। এটাতে এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রের অত বেশি বাধা নেই এবং হচ্ছে না। কারণ আমি একটু আগে বলছি যে আমাদের রাষ্ট্রে যত ধরনের সরকারি ছিল সবাই চাচ্ছিল যে মানুষ নিজের পায়ে দাঁড়াক, ছোট ছোট উদ্যোগ গ্রহণ করে নিজেরা ভালো থাকুক, যার ফলে এই সমস্ত জায়গাগুলোতে এখনো পর্যন্ত অ্যাড্রেস করা হয়নি। তবে হ্যাঁ, আপনি যদি ভালো একজন ব্যবসায়ী হতে চান, গ্রহণযোগ্যতা লাভ করতে চান, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয়গুলা মেনে চলা দরকার এবং আমার মনে হচ্ছে সবারই চলা দরকার। তাহলে আপনি মানে আমি ওই লেভেল গুলো করবো কিনা, আমি এই বিষয়টাতে আর কি একটু সেই সিদ্ধান্তটা আপনাকে কখনো নিতে কি হবে। আটকানোর চান্স আপনি আছে আপনার প্রশ্নের ভিতরে আপনি উত্তর দিয়ে দিয়েছেন নিজেকে, যে আপনি বললেন যে আমি স্বপ্নে দিতে চাচ্ছি, তারা কিন্তু আমার লেভেল বিএসটি এর অনুমোদন ছাড়া নিচ্ছে না। তার মানে হচ্ছে ছাড়াও স্বপ্নের বিষয়টা তো গত বছর ওই পারমিশন পেয়েছিলাম, কিন্তু তাদের সাথে সব দিক থেকে মেলেনি, তাদের বাকির ওই বিষয়গুলোর কারণে আমরা না, পরবর্তীতে স্বপ্নের অর্থনৈতিক লেনদেনের বাইরেও স্বপ্ন যদি আপনার কাছ থেকে একটা জিনিস নেয় সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো আপনার লাগবে। এবং আমি বলছি স্বপ্নের মতো জায়গায় যদি আপনি যেতে হয় অথবা আপনি নিজেও একটা আউটলেট করতে হয়, সেক্ষেত্রে আপনার বিএসটি এর অনুমোদন, যদি আপনি জিনিস তৈরি করেন বিএসটি এর অনুমোদন খুবই ইম্পর্টেন্ট। এখন মনে করেন বাসায় যদি এক কাপ চা রান্না করার পরে আমি এর কাস্টমার হই, এখানে বিএসটি এর অনুমোদনের কোনো প্রয়োজন নেই, সেটা আপনার সাথে আমার ডিলিংসটা হচ্ছে। আপনার চা একদিন খাওয়ার পরে আমার ভালো লাগছে, আমি আবার আপনাকে অর্ডার দিচ্ছি, সেটা আপনি আর আমি। এখানে যে ব্যবসা হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে ওইভাবে হচ্ছে না, ও কাজে এটা ম্যান টু ম্যান হচ্ছে। নিশ্চয়ই আপনাকে বুঝতে পারছি।
আচ্ছা জি জি, থ্যাংক ইউ। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যালো। জি বলেন। না, আমি তো মানে আমার যে পেজ, আমি তো ছবি মানে পেজে ছবি আমি ছবিগুলো দেই এগুলো পেজে। কিন্তু অনলাইনে যে ছবিগুলো দেই সেগুলোর কোনো সমস্যা হবে? না, এগুলো তো বলছি যে সমস্যা হবে না, কারণ এগুলো ওই যে আমরা ক্ষুদ্র উদ্যোক্তাকে সরকার প্রমোট করার চেষ্টা করেন, সকল সরকার, এবং এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আপনি মনে রাখবেন, আপনি বৃহত্তর পরিসরে যখন যাবেন সেটির ক্ষেত্রে সমস্যা হওয়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি নাগরিক হিসেবে আমি একটা জিনিস করব, সেই জিনিসটা মানে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমাকে সরকারের এই সমস্ত রুলস গুলো মেনে চলা দরকার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলেন। আসসালামু আলাইকুম। জি জি, শুনছি আপনাকে। সবাইকে শুভ রাত। আমি রাজিয়া সুলতানা খুলনা থেকে বলছি। আমার পেজের নাম রুমিস কুকিং স্টুডিও। আমি এই প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি এর শুরু থেকেই এই পর্যন্ত আসি। প্রত্যেকটা অনলাইন কোর্স আমি অ্যাটেন্ড করি ইনশাআল্লাহ, এবং এখান থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। আমি একটা আপুর কথা শুনেছিলাম, উনি যে রেডি টু কুক কিভাবে উনি ডেলিভারি দেয় এবং নষ্ট হয়ে যায় কিনা, সেই আপুর উদ্দেশ্য করে বলছি। আমি অনলাইনে বিভিন্ন জায়গায় ফ্রোজেন ফুড সাপ্লাই দিই এবং নরসিংদীতেও আমি রেগুলার দিচ্ছি। যেহেতু নরসিংদী আমার ছেলে জব করে, ওইখানে ওকেও পাঠাই, সেই সাথে আমার কিছু কাস্টমার আছে। তা আমি পাঠাই হচ্ছে আইস বক্স, যে আইস বক্সগুলো আছে ওই কয়েকটা আমি কিনে নিয়েছি। ওইটার মধ্যে করেই যেহেতু আমি পাঠাই, দেখা যায় আমার খুলনা থেকে পাঠালে 2 দিন লাগে নরসিংদীতে যেতে, কিন্তু এই পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু একটা তার ভিতরে একটা কথা আছে, যদি আপনার রেগুলার কাস্টমার হয় কিংবা আপনি সেভাবে কোথাও কারো মাধ্যমে এগুলো করতে পারেন, তাহলে আইস ব্যাগে ফ্রোজেন ফুডগুলো কিংবা রেডি টু কুক ফুডগুলো পাঠানো সবচেয়ে নিরাপদ এবং সেফ। জি থ্যাংক ইউ সবাইকে। এবং আমি এখানে সবার আইডিয়া শুনছি, খুবই ভালো, এবং আমি সেইগুলো নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করছি এবং নিচ্ছি। এবং এখানে সবাই অনেক সুন্দর সুন্দর মানে আইডিয়া শেয়ার করছে, এটা আমার খুব ভালো লেগেছে। এবং স্পেশাল স্যার যেভাবে আমাদেরকে মোটিভেশন করছেন এবং আমাদেরকে যে সমস্ত আইডিয়াগুলো দিচ্ছেন, এগুলো আমাদের অনলাইন বিজনেসের জন্য সত্যি খুবই উপকারী। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আগের ক্লাসগুলো আমি করেছি, আমার খুব ভালো লেগেছে। স্যার দোয়া করুন। কিন্তু স্যার আমার একটা প্রবলেম হয়ে গিয়েছে, আমি হচ্ছে বিটিভি ট্রেনার অ্যাসেসর ফুডের। আমি কিছুদিন আগে আমার খুলনায় হোপ টেকনিক্যালে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন 3 NHRDF এর আওতায় আমি একটা কোর্স করাচ্ছিলাম। তখন আমার বিজনেসটা পুরো বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু আমি ক্লাস করাতাম। এখন ওইখানে আমি দেখলাম যে আমার বিজনেসটা তো আসলেই নষ্ট হয়ে যাচ্ছে। তাকে আমি জবটা ছেড়ে দিয়ে এখন আমি আমার বিজনেস আবার শুরু করেছি। কিন্তু আমার যে পুরনো কাস্টমারগুলো, এগুলো আমি তো হারিয়ে ফেলছি, এবং আমি এখন কোনো অ্যাড দিলেও সেই অ্যাডের রেসপন্স পাচ্ছি না। যেহেতু আমি নিজে আমার একটা প্রতিষ্ঠান আছে, এখানে আমি ট্রেনিং করাই, প্লাস হোম ডেলিভারি ফ্রোজেন এবং কিছু শুকনা খাবার যেমন লাড্ডু, পিঠা, আচার, সিজনাল যখন যে সিজন আছে তখন সেই সিজনাল আচারগুলো করি। এইগুলার কোনো রেসপন্স পাচ্ছি না স্যার, এটা আমি কিভাবে আবার ফিরে পেতে পারি? এটার জন্য যদি আমাকে একটা আইডিয়া শেয়ার করতেন। অনেক ধন্যবাদ। আইডিয়ার মধ্যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেহেতু আপনি গ্যাপ হয়ে গেছে, আপনি আড়ালে গেলে সবাই ভুলে যায়, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। আপনি নিজেও তাই, আমি নিজেও তাই। তো সেই ক্ষেত্রে আপনি মনে করতে হবে যে একজন উদ্যোক্তা কিন্তু দিন শেষে তার অতীতের সমস্ত গুডউইল বাদ দিয়ে প্রতিদিন নতুন নতুন গুডউইলের জন্য তাদেরকে চেষ্টা করতে হবে। আপনি মনে করতে হবে যে আজকে থেকে 1 বছর আগে আপনার যে কাস্টমার ছিল সেগুলো নাই, আপনিও 1 বছর আগে কোনো ব্যবসায়ী ছিলেন না। আজকে আপনি প্রথম শুরু করবেন, এবং আজকে আপনার বিগত দিনে যে পলিসিগুলো ছিল
সেই পলিসিগুলোর সাথে আজকে দিনে যে পলিসি সেটাকে যোগ করে আপনাকে শুরু করতে হবে। এবং মনে রাখতে হবে, আমি আবার বলছি, একজন উদ্যোক্তা দিন শেষে আজকে তিনি প্রথম উদ্যোক্তা, বিকজ তার মার্কেট পলিসি যেটা সেটা তাকে মেনটেন করতে হবে। স্যার খুবই সুন্দর একটা আইডিয়া দিয়েছেন, এটা আমার খুবই ভালো লেগেছে স্যার, একটা নতুন আইডিয়া, এটা আমি কখনোই চিন্তা করিনি স্যার। আসলে আমি মানে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো না, সম্মান শ্রদ্ধা জানাচ্ছি যে এই আইডিয়াটা আমার মাথায় ছিল না। আসলে আমি খুব মানে টেনশনে পড়ে গিয়েছি যে আসলে আমি কিভাবে আবার আমার বিজনেসটাকে দাঁড় করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা যদি সবাই গ্রুপে যদি শেয়ার হতে পারি, এটা তো অনেক ভালো হতো। আসলে আপু আমি কি বলবো, আমরা কিন্তু এখানে এই প্ল্যাটফর্মটা গত বছর থেকেই শুরু, এখানে এই কথাটা সবাই বলে এবং আমি কয়েকবারও আমার পেজটা দিয়েছি এবং কেউ যদি দিয়ে আমি তাকে লাইক শেয়ার করেছি, যেহেতু আমরা সারা বাংলাদেশ যারা ফুড নিয়ে কাজ করি কিংবা বিভিন্ন পণ্য, যেমন আমার ফুডের পাশাপাশি আমি কিন্তু এই নকশি কাঁথার বিজনেস করি, মানে লোক দিয়ে সেলাই করি নকশি কাঁথা, এবং এই যে বিভিন্ন ধরনের সিজনাল মানে যখন যেটা আসে, যেমন এই যে কাঁথা, স্বাভাবিক আমাদের দেশীয় আগে মা চাচিরা যে কাঁথাগুলো গায়ে দিতেন, আজকাল তো কম্বল হয়েছে, কিন্তু ওই কাঁথারও একটা কিন্তু ঐতিহ্য আছে। মানে আমি নতুন কাপড় কিনে সেটাকে ধুয়ে সুন্দর করে ওই নতুন কাপড় দিয়ে কাঁথা তৈরি করি, বিভিন্ন প্রিন্টের হোক কিংবা এক কালার দিয়ে ডিজাইন করে নরমাল ওই কাঁথাগুলো সেল করতেছি। হ্যাঁ, এইগুলা কিন্তু একটা মানে আমরা হালকা শীতেও গায়ে দিতে পারি, গরমের সময় কম্বল না দিয়ে আমরা এসি যেহেতু সবাই ইউজ করে, এই কথাগুলো খুবই আরামদায়ক। এটা নিয়ে আমি কাজ করছি, কিন্তু আসলে আমরা প্রত্যেকবারই আমি এসএমই ফাউন্ডেশনও যাই, একটা আপু বলেছিল সে যায়, আমার সাথে দেখা হয়েছে কিনা আমি জানি না। আমি বেশ এসএমই ফাউন্ডেশনে বেশ কিছু প্রোগ্রাম করেছি এবং গাজীপুর থেকে আমি যে সংরক্ষণের যে ছিল, আম সংরক্ষণের যেটা ছিল ওটা আমি করে আসছি 5 দিনের, সেখানেও কিছু আপুদের সঙ্গে আমাদের হয়েছে, লিঙ্ক হয়েছে, কিন্তু আসলে দিন শেষে সবাই বলে দিন শেষে কেউ কারো খোঁজ না নেয়, সবাই সবার ব্যবসা নিয়ে থাকে, এটাই হচ্ছে প্রবলেম। আপনি কোথায় থাকেন? আমি আমার বাসা খুলনাতে, খুলনা একদম মেইন শহরের পরে, যেটা সবাই জানে এক নামে 7 রাস্তা মানে ময়লা পাতার মোড়, যেখানে সমস্ত বাসগুলো ঢাকা থেকে এসে পৌঁছায়, তার পাশে আমার বাসা, এবং আমার নিজস্ব বাসার নিচের ফ্ল্যাটেই হচ্ছে আমার প্রতিষ্ঠানটা। আচ্ছা, এটাই আমরা সবাই লিঙ্কটা হতে পারতাম, এটা আরো খুব ভালো হতো। স্যার স্যার এই বিষয়ে আমার একটা প্রস্তাব আছে, আমি একটু মানে সবাইকে একটু শোনার জন্য অনুরোধ করব। স্যার এইখানে আমাদের গ্রুপে এর আগেও এই রিকোয়েস্টটা করেছিলাম যে আমাদের প্রত্যেকের যদি কোনো গুগল ডক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যে আছে, এখানে আমরা যদি একটা ফাইল আকারে থাকি, আমাদের ক্লাসগুলো যেরকম দেয়া হয় এভাবে যদি একটা ফাইল আকারে থাকে, প্রত্যেকের নাম, তার পরিচয়, ব্যবসায়িক পরিচয়, এই বিষয়গুলো যোগাযোগ, মানে ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, প্রত্যেকটা বিশেষ সবার ছোট করে একটা অর্গানাইজেশনের যে ফাইলটা, এক কথা যে যে অর্গানাইজেশনে কি নিয়ে কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, জাস্ট তার একটা ডেমো, অন কাইন্ড অফ ডেমো, এরকম। আমি কিন্তু আপনার কথা ভিতরে আবারও বলছি, আমরা এসএমই ফাউন্ডেশনে যখন আমরা করেছি, আমাদের একটা গ্রুপ আছে, আমরা কিন্তু সেই গ্রুপের ভিতরে কাজ করি, সবাইকেই লিঙ্ক প্রতিদিন শেষে একবার হাই হ্যালো করে কে কি করছে, কি পণ্য নিয়ে এটা করি, কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এখনো এটা তৈরি করতে পারলাম না, আমার এটা একটু আফসোস। আমার ইচ্ছা ছিল এই প্ল্যাটফর্মে এরকম একটা আমরা গ্রুপ করি, কিন্তু কেউ এখনো হয়নি, যে কেউ ভাইয়ার আপুরা হোক অ্যাডমিন হয়ে এটা করলে মনে হয় ভালো হয়, যেহেতু একটা বড় একটা প্ল্যাটফর্ম আমাদের ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম এটা। থ্যাংক ইউ ভাই, আপনার কথার মধ্যে কথা বলার জন্য দুঃখিত। না, এইখানে আমরা আসলে সবাই নিজেদের সমস্যা আমরা সমাধান নিজেরাই করব। স্যার এই বিষয়টা আছে, আর আরেকটা বিষয় আসলে
একটা বিষয় ছিল যে ইয়ের ব্যাপারটা, ওই যে বিভিন্ন বিষয় নিয়ে দেখা যায় যে ধরেন এই যে ফ্রোজেন ফুড নিয়ে যে এই বিষয়ে অভিজ্ঞ একটু পুরাতন, সে যদি একটা বিজনেস প্রোফাইল করে যে ফ্রোজেন ফুড নিয়ে কাজ করতে গেলে কি কি ধাপ, এরকম যদি আমাদের ইয়েতে আমাদের গ্রুপ বা লিংক গুলোতে আমরা এরকম ডকুমেন্ট আকারে দিয়ে রাখি যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র বা নির্দেশনাগুলো দরকার, তখন একজন সহজে ওই ফাইলটা দেখে নিতে পারে। যেটা আমরা চাকরি খুঁজবো না চাকরি দেব, মনির হাসান স্যারের একটা গ্রুপ, সেই গ্রুপে ঢুকলে প্রচুর ফাইল এরকম দেখা যায়। হ্যাঁ, কেউ ছানা তৈরি করবে, কেউ কাপড় নিয়ে কাজ করবে, বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া গুলো ওইখানে ফাইল আকারে দেয়া ছিল, যেটা অনেক উপকৃত হই। এখনো আমি যেমন আগর নিয়ে একজনকে নক করেছি আজকে, সেই 2016 সালের ফাইলটা আপলোড করা, তাকে আমি নক করলাম এই রিসেন্ট। চিটাগাং পারিবারিক ভাবে প্রায় 50 বছরের উপরে তারা এই ব্যবসা করে। তো স্যার এইটা খুব ভালো একটা উদ্যোগ হতে পারে। আর আমরা আমাদের পণ্যগুলো যেন এই যে, যেমন আমি আপনার কাছে পরামর্শ চাইবো স্যার, আমি গুড়, নির্ভেজাল গুড়, মধু, এই বিষয়গুলো কিভাবে প্রমোট করতে পারি, তারপর এই যে অফার রান করা বা অফার রান করব, কিভাবে আমি একটা ইভেন্ট করতে পারি, এই বিষয়ে যদি একটু পরামর্শ দেন যে একটা ইভেন্টের ক্রাইটেরিয়া ন্যাচারাল ফুডের ক্ষেত্রে এমন এমন হইতে পারে, এই বিষয়ে যদি আমাদের যারা আমরা শিখছি অথবা স্যারও যদি আমাকে একটু আইডিয়া দেন, কারণ না, আমি নিজে নিজে একদম ভাবি কিন্তু সত্য এটা কথা যে পর্যাপ্ত। আমরা প্রথমে একটা পয়েন্ট আমাদের আসছিল এমন যে আমরা একজনের সাথে একজন শেয়ার করব, এবং এই জিনিসটা তো খুবই ইম্পর্টেন্ট। যে কে জানি একজন প্রশ্ন করলেন যে আমরা যদি একজনের ফেসটাতে আমরা লাইক দিয়ে রাখি, আমাদের ভিতরে একটা কানেক্টিভিটি। আসলে তো ব্যবসায়ীর সফল উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আপনি কানেক্টিভিটির কোনো অভিনব ধারণা আর নাই, কানেক্টিভিটি হচ্ছে সবচেয়ে অভিনব ধারণা। তো সেজন্য আমি আপনাদের বলবো যে মানে আপনারা একজনের সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য যা যা করতে হয় সেটা অবশ্যই করবেন। এটা কেন করবেন? এটা এই জন্য করবেন যে দেখা যাবে যে আপনারা একটা ভুল করেন, এখানে এমন ভাবে আইডিয়া শেয়ার হলো যে আপনার ভুলের যে উত্তরটা সেখানে কিন্তু দেয়া আছে, আপনি এর কারো কাছে যেতে হলো না, আপনি ওটা দেখে নিলেন, খুব শর্টকাট মেথড। সেই জন্য আমাদের প্রত্যেকের এখানে যারা আছি বা এর বাইরেও আমরা যারা আছি এই প্ল্যাটফর্মে, এটা আমরা করে নিতে পারি। এবং একসময় দেখেন কানেক্টিভিটির জন্য কিন্তু চিঠি লেখা হতো, এবং এই চিঠি আসতে আমাদের কাছে মাস ফের হতো। একসময় ট্যাঙ্কল ছিল, সেটিও অনেক সময় সাপেক্ষ বিষয় ছিল। তারপর আসলো আমাদের কাছে টেলিফোন, ল্যান্ডফোন, সেটিও ব্যয়বহুল ছিল কিন্তু তাৎক্ষণিক ছিল। তারপর আসলো আমাদের কাছে মোবাইল ফোন, সেটি ব্যয়বহুল ছিল, এখন এটি সহজলভ্য। আচ্ছা, এখন গেল যে টেলিফোন লাগে না, এখন আমাদের কাছে আসলো সামাজিক যোগাযোগ মাধ্যম, এটার জন্য কাউকে নক করা লাগে না, আপনি নিজে খুঁজে নিচ্ছেন যে আপনার কি প্রয়োজন, আপনি শুধু গুগলে সার্চ দিলে আপনার সামনে আসে। তো এই যে দিনকে দিন আমাদের এই সহজলভ্য জিনিসটা আমরা কখন হারাচ্ছি এটাকে ব্যবহার, যখন আমরা নিজেরা এটার ইউজিংটা আমরা নিজেরা সঠিকভাবে জানি না। সেই জন্য অধিক মাত্রায় মানুষের সাথে কানেক্টিভিটি ছাড়া ব্যবসায়ের প্রসার নয়, শুধু কোনো কিছুরই প্রসার সম্ভব নয়। যেমন আপনি গত আমাদের সংসদ ইলেকশনে আপনি দেখেছেন যে আমাদের একজন সংসদ সদস্য, তিনি শুধু না মাত্র ফেসবুক ইউজের জন্য উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনপ্রিয় হয়েছেন। এবং এখন দেখেন যে আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে, তাদেরকে আমরা বাই নেম চিনি। কেন চিনি? ফেসবুকের জন্য, সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের জন্য। তো এই প্ল্যাটফর্মটাকে আপনি সঠিকভাবে ইউটিলাইজ করার যে পদ্ধতি, সেটা আপনাকে আবিষ্কার করতে হবে। এবং সেই আবিষ্কারের প্রথমে যে আলোচনাটা ছিল সেটি হচ্ছে আমরা যার যার গ্রুপে, আমরা পেজে যদি আমরা নিজেরা লাইক দিয়ে রাখি এবং আমরা নিজেরা যোগাযোগ করি, এর বাইরেও আমাদের ভিতরে যদি একটা সুনির্দিষ্ট গ্রুপ তৈরি হয়, যে সেই গ্রুপের মাধ্যমে আমরা একে অপরকে শেয়ার করতে পারি। এবং আমরা দেখি যে আমি ব্যক্তিগতভাবে যে সমস্ত গ্রুপগুলোর সাথে কানেক্টেড, সেখানে দেখা যাচ্ছে যে আমরা কি করি, একজন একটা মন্তব্য লিখলে সেটা রিপ্লাই কিন্তু শুরু হয়ে যায়, এবং এটা দিয়ে বিচক্ষণ রিপ্লাই আসে। এবং যেমন আমি অনেকগুলো পেজ আমি নিজে মাঝে মধ্যে দেখি, সময় পেলে রাস্তাঘাটে যখন থাকি, গাড়িতে থাকি ইত্যাদি সময়, তখন আমি দেখি যে ওখানে কমেন্টস বক্স দেখি আমি। কেন? কমেন্টস বক্সে এত সুন্দর সুন্দর কথা হয়, এখান থেকে আপনি নতুন শিখতে পারবেন, এবং এটা শিখার একটা প্ল্যাটফর্ম।
আমরা তো এটাকে মিসইউজ করি, অনেক বেশি মিসইউজ করি, শেখার থেকেও মিসইউজটা বেশি করি। তো আপনারা যারা এখানে আছেন সবাই যেহেতু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মকে ইউজ করে অধিকাংশই আমরা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের কানেক্টিভিটির কোনো বিকল্প শক্তি নাই। আমি আশা করি যে সেই পথে আপনারা আগাবেন। আর যদি কোনো প্রশ্ন কারো সুনির্দিষ্ট না থাকে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা আমাকে শোনার জন্য এবং দীর্ঘক্ষণ সময় এবং সাজেশন দেওয়ার জন্য, মতামত তুলে ধরার জন্য আপনাদের সবাইকে আমি অনেক গুরুত্বের সহিত সম্মান জানাচ্ছি। আশা করি সবাই নিরাপদ থাকবেন, ব্যবসায় সফল হবেন এবং পরবর্তী সফল সময়ে আবারও আপনাদের সাথে যোগাযোগ হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। সবাইকে ওয়ালাইকুম, ভালো থাকবেন সবাই। আবার সামনে ক্লাসে সবার সঙ্গে কথা হবে। স্যার ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে পরামর্শ পাওয়ার জন্য আমরা ভবিষ্যতে কিভাবে যোগাযোগ করব? আচ্ছা, সেটি আপনাদেরকে যারা কানেক্ট করালো তাদের কাছ থেকে আমার নাম্বার অথবা আমার আইডির লিংকটা আপনারা নিয়ে নেবেন। এটা স্যার সবচেয়ে আমাদের এখানে যদি আপনার আইডির লিংকটা দিয়ে দেন সবচেয়ে ভালো হয় আপনি স্যার। কয়েকটা গ্রুপের কথা বললেন স্যার, আপনি কি আমাদেরকে সাজেস্ট করবেন আপনি যে আছেন এইরকম ওই গ্রুপগুলোর সাথে যেন না, আমরাও একটু আমি মেইনলি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে আমি সোশ্যাল বিজনেস প্ল্যাটফর্মে আমি নিজে ব্যবসায়ী না, আমি মূলত সোশ্যাল বিজনেস করি প্রফেসর ডক্টর ইউনূসের সাথে। তো যার ফলে আমার যে গ্রুপগুলোর কথা বললাম, যেমন আমি লেখালেখি করি অথবা গবেষণাধর্মী কোনো বিষয়ে যারা যদি থাকে, অথবা দেখা যাচ্ছে যে আমি কোনো একটা ব্যক্তি সম্পর্কে জানবো অথবা কোনো একটা বিষয় সম্পর্কে জানবো, আমি এরকম লিঙ্কের কথা বলছি মূলত। আমি কোনো ব্যবসায়িক প্ল্যাটফর্মের কথা বলছি না। স্যার আপনার স্যার, মেইল আমি অ্যাড্রেসটা আপনাকে- অবশ্যই আমাদেরকে একটু দিন অন্তত মেইল অ্যাড্রেস। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি যদি কোনো কিছু লাগে আপনারা অবশ্যই ওই অফিস থেকে নিয়ে নেবেন, আমি আশা করি। স্যার আপনার সঙ্গে একটু কথা বলবো স্যার। স্যার আমিও একটু যেহেতু আমি ফুডে, হ্যালো জি জি বলেন, অথবা আমার নাম্বারটা লিখে দিতে পারেন 01919317006। স্যার আরেকবার 01919 317 317 317 0199 এখান থেকে দেখতে পারেন। স্যার আমি একটু ফুড নিয়ে কাজ করি, তো যেহেতু আমি ফুডের বিষয়ে কিছু আইডিয়া মানে লেখালেখি করছি, যেরকম গত সপ্তাহে লিখেছিলাম বিডি যে একটা প্রতিষ্ঠানে ফুড সেফটি অ্যান্ড হাইজিন নিয়ে, এখন লিখতেছি অন্য একটা দিয়ে। স্যার যদি আমাকে এই লেখালেখিটা আমার খুব ভালো লাগে, যদি আমাকে একটু হেল্প করতেন স্যার, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি একটু লিখতাম। হ্যালো স্যার, শুনতে পেরেছেন? না, ভালোভাবে বুঝতে পারিনি, বলেন। স্যার আমি তো ফুড নিয়ে কাজ করি, আমি ফুড নিয়ে কিছু লেখালেখি করছি, মানে যে গত সপ্তাহে একটা প্রতিষ্ঠান মানে ইসের সঙ্গে বিডি জবের সঙ্গে অ্যাড হয়ে আমি ওখানে ওদেরকে দিয়েছি ফুড অ্যান্ড সেফটি নিয়ে, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে কিংবা ঘরোয়া যে ফুড সেফটিটা কি আমাদের দৈনন্দিন জীবনে রান্না যারা যে ফুড নিয়ে কাজ করে তাদের জন্য শেখার জন্য, এবং বিভিন্ন রান্নার মানে ফুড নিয়ে যে কাজ লেখালেখিগুলো করছি। তো স্যার আপনি তো বিভিন্ন জায়গায় লেখালেখি করেন, আমাকে যদি আপনার সাথে একটু ইনক্লুড করতেন। আপনি একটু দয়া করে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম আপনার, এই জাতীয় কোনো কোয়ারিজ যদি থাকে ওখানে একটু লিখে পাঠিয়ে আমি দিয়ে দেবো। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর কারো যদি কোনো কিছু না থাকে তাহলে আমি তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার থ্যাংক ইউ।